কলেজের গেটের একদম কাছাকাছি আসতে রূপার মেজাজটা আবারও বিগড়ে গেল। সে দেখল বাইকের উপর হেলে দিয়ে আয়েশ করে বসে আছে ইশতিয়াক। তার পরনে একটা সাদা টি শার্ট, তার উপরের কালো জ্যাকেট যার সামনে বোতামগুলো খোলা, ফলে ভেতরের সাদা অংশ দেখা যাচ্ছে। সাথে কালো প্যান্ট আর গলায় ঝোলানো একটা দামি রূপোর চেন, যেটাতে গিটারের মতো একটা লকেট ঝুলছে। চোখে গাঢ় কালো সানগ্লাস পরে যেন কোনো সিনেমার নায়কের মতো ভাব নিয়ে বসে আছে। রূপার কপালে বিরক্তি কুঁচকে গেল। এই 5 দিন ধরে সে জ্বরে ভুগছিল ঠিকই, কিন্তু যখন এই জানলা দিয়ে বাইরে তাকিয়েছে বা একটু সুস্থ হয়ে নিচে নেমেছে, তখনই এই ইশতিয়াককে বাসার নিচে ঘোরাঘুরি করতে দেখছে। হুটহাট এভাবে নিজের বাড়ির আশেপাশে দেখে রূপা এমনিতে চরম রেগেছিল। আর সামনে পেয়ে সে আর নিজেকে সামলাতে পারল না। রূপা সরাসরি ইশতিয়াকের সামনে গিয়ে দাঁড়িয়ে কড়া গলায় বলল, আপনার সমস্যা কি বলুন তো? প্রতিদিন আমার বাসার সামনে কেন ওভাবে দাঁড়িয়ে থাকেন? হুট করে রূপাকে এভাবে সামনে দেখে ইশতিয়াক কিছুটা ভড়কে গেলেও সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। চোখ থেকে সানগ্লাসটা খুলে রূপার দিকে এক পলক তাকিয়ে হালকা হেসে বললেন, ওটাই তো রাস্তা, আমি তো স্রেফ রাস্তায় দাঁড়িয়ে থাকি, তোমার বাসার ভিতরে তো ঢুকি না। রূপা দু কোমরে হাত দিয়ে মুখ বাঁকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তাই বুঝি? তো সারা শহর খুঁজে আর কোনো রাস্তা পেলেন না? আমাদের বাড়ির সামনে আপনার দাঁড়ানোর জন্য একমাত্র রাস্তা ঠিক আছে। তা বুঝলাম, আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন। তা আমাকে দেখে অমন দাঁত বের করে হাসেন কেন? কেন আমাকে হাই দিয়েছেন আপনি? স্ত্রী মাথা চুলকোতে চুলকোতে একটা বাঁকা হাসি দিয়ে বলল, তুমি আসলে অনেক বেশি কথা বলো তো। রূপা এক চুলও ছাড় না দিয়ে পাল্টা জবাব দিল, মুখ আছে অবশ্যই বলবো, আপনার তা থেকে। স্ত্রী যেন রূপার এই রাগী রূপ দেখে আরও মজা পেল। সে সানগ্লাসটা পকেটে রাখতে রাখতে বলল, ওকে, নো প্রবলেম, বল বলো, বলছি আমি শুনছি। তোমার কথাগুলো আমার কাছে আমৃত্যুর মতো মধুর লাগছে। স্ত্রীকের এই নির্লজ্জ উত্তর শুনে রূপার রাগে একদম অগ্নিশর্মা হয়ে গেল। সে রাগে এক মুহূর্ত থামল না। সে নিঃশ্বাসে স্ত্রীকে লক্ষ্য করে বলল, তাই খুব ভালো লেগেছে? তাহলে শোনেন, আপনি একটা কুত্তা, গাধা, শিয়াল। রূপার মুখে পৃথিবীর সব পশুর নাম শুনে ফিরিস্তি শুনে স্ত্রীকে চোখ টেরা করে ফেলল। সে বুকে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে পিছনে থাকা নিজের বাইকের দিকে হেলান পরে আর্তনাদ করে উঠল, ও আল্লাহ, কেউ আমারে ধর, হার্ট অ্যাটাক করবো বলে মনে হয়। রূপার নাটকপনা দেখে একটা বিশ্রী মুখভঙ্গি করে গট গট করে কলেজের ভিতরে ঢুকে গেল। রনি স্ত্রীকে কোনো মতে ধরে ফেলে অবাক করে বলল, ভাই কি ডেঞ্জারাস মেরে বাবা! আমি তো নিজেও এত পশুর নাম জানি না, আর এই মেয়ে এক নিঃশ্বাসে এতগুলো পশুর নাম বলল। ইশতিয়াক তখনও ঘোরের মধ্যে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে পানি দে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। পাশ থেকে একজন ছেলে তড়িঘড়ি করে এক বোতল পানি এনে দিল। ইশতিয়াক প্রাণ ভরে ঢক ঢক করে পানি খেয়ে বুক ভরে শ্বাস নিল। রনি সুযোগ বুঝে আবারও ফোন করলো, ভাই, মেয়েটাকে বিয়ের আগে আপনার সাথে এমন চণ্ডাল আচরণ করছে, বিয়ের পর তো এই মেয়ে আপনাকে ঝাঁটাপেটা করতে পিছু হবে না। ভাই, ভাবেন কপালে কি আছে। স্ত্রী একটা টি শার্টে করাটা একটু স্টাইল ঝেড়ে নিয়ে এক গাল হেসে বলল, আরে শালা, ও তো স্ত্রীকের হবু বউ, আর স্ত্রী বউ এতটা শান্ত হবে নাকি? আমি যেমন ডেঞ্জারাস, আমার বউ হবে তেমন ডেঞ্জারাস। আর রইল ঝাঁটাপেটা বউয়ের হাতে, ওসব আদুরে মার, দু একটা খাওয়া তো বড় কোনো ব্যাপার না। আর সেই বউ যদি রূপা হয় তাহলে তো কথাই নেই, ওর হাতে সারা জীবন মার খেতে রাছিয়েছি। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কার্যালয় অফিসের এক কক্ষ, যার আভিজাত্য আর গাম্ভীর্য যে কাউকে শুরুতেই বুঝিয়ে দেয় এই শহরে আইন শৃঙ্খলার মূল কেন্দ্রবিন্দু এটি। ঘরের মাঝখানে রাখা বিশাল এক মেহগনি কাঠের টেবিল, যার উপর কাঁচ দিয়ে ঢাকা। টেবিলের একপাশে বাংলাদেশের জাতীয় পতাকা, অন্য পাশে পুলিশের লোগো খচিত স্ট্যান্ড। সুসজ্জিত আলমারি সারিবদ্ধ সাজানো আইনের মোটা মোটা বই, আর দেওয়ালের একপাশে টানানো বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রীর ছবি। এসপি বাঁধন তার এই গদিওয়ালা উঁচুতে কালো রিভলভারটা চেয়ারে মাথায় এলিয়ে চোখ বন্ধ করে আছে। পুরো ঘরে এসির একটি মৃদু গুনগুন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বাঁধন কানের সাথে লেগে আছে সাদা রঙের একটা দামি আপেল এয়ারপড,
যেখানে মৃদু স্বরে বাজছে অনেক বছর পুরনো একটি গান, যা বাঁধন প্রায় একলা থাকলেই শুনে থাকে। হঠাৎ বাঁধনের চোখ বন্ধ পাতায় ভেসে উঠল 5 দিন আগে সেই দৃশ্য। ঝুম বৃষ্টিতে ভিজে এক পাগলি মেয়ে আপন মনে নাচছে আর গান গেছে। পরক্ষণে মনে হলো আজকের সকালের ঘটনা। সেই মেয়েটাকে কেমন কাঠবিড়ালির মতো ভয়ে কুঁকড়ে দাঁড়িয়েছে তার সামনে। রূপর সেই ভীতু চাহনি আর মায়াবী মুখের কথা ভেবে বাঁধনের ঠোঁটের কোণে অজান্তে এক ভুবন ভোলানো রহস্যময় হাসি ফুটে উঠল। সে চোখ বন্ধ করে রেখে চেয়ারে হেলদুল করতে করতে ব্লুটুথে বাজতে থাকা গানের সুরের সাথে তাল মিলে গুনগুন করে গেয়ে উঠল, চাঁদনি বছরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছো গো আমার দুয়ারে। গানের রেশ কাটতে না কাটতে দরজার কাছ থেকে আসা পরিচিত এক জোরালো গলা খাঁকড়ে বাঁধনের ভাবনা ছেদ ঘটল। সে দ্রুত চোখ মেলে তাকালো এবং কান থেকে এয়ারপডটা খুলে টেবিলের উপর রাখলো। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে এই থানার নসুরের স্ত্রী। সে মাত্র 2 দিন আগে এখানে জয়েন করছে। অখিল নামে সাথে বাঁধনের বন্ধুতা আজকে নয়, ঢাকায় থাকার সময় তাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। অখিল এগিয়ে এসে বাঁধনকে একটা সেলুট দিয়ে হো হো করে হেসে উঠল। কিরে এসপি সাহেব, একা একা চেম্বারে বসে বিরহী গান ধরলি নাকি? আমি তো ভাবলাম কোনো সিরিয়াস ফাইল দেখছিস। বাঁধন মৃদু হেসে চেয়ার থেকে সোজা হয়ে বসলো। তুই কি সেব আমার গান শোনার জন্য দরজায় দাঁড়িয়েছিলি? বস অখিল, কেসটা আপডেট কি? অখিল সামনের চেয়ারে ধপ করে বসে ফাইলটা টেবিলের উপর এগিয়ে দিয়ে বলল, অবস্থা খুব একটা ভালো না রে। এই যে ব্যবসায়ী খুনের কেসটা, এটা দিন দিন জটিল। আমার সিসিটিভি ফুটেজ চেক করছি, কিন্তু খুনি এতটাই স্মার্ট যে ক্যামেরাতে তার চেহারা স্পষ্ট আসেনি, সব জায়গায় ব্লা হয়ে আছে। বাঁধন ফাইলটা হাতে নিয়ে উল্টাতে শুরু করলো। তার তীক্ষ্ণ নজর প্রতিটি পাতার উপর দ্রুত চলে গেল। সে ভুরু কুঁচকে একটা ফরেনসিক রিপোর্টারকে দিকে তাকিয়ে বলল, তার মানে তুই বলতেও যাচ্ছিস আমরা এখনো অন্ধকারে? অখিল, ময়মনসিংহের মতো জায়গায় এত বড় একটা মার্ডার ক্লু ছাড়া সম্ভব না। ভিকটিমের কল লিস্টে নতুন কিছু পেলি? সেটাই তো রহস্যময়। ভিকটিমের শেষ কলটা এসেছিল একটা পাবলিক টেলিফোন বুথ থেকে, যেটা এখন প্রায় বিলুপ্ত। আর সেই 3জনকে আমরা সন্দেহ করছিলাম, তাদের প্রত্যেকের সলিড অ্যালিবাই রয়েছে। তারা ঘটনার সময় অন্য জেলায় ছিল। বাঁধন ফাইলের একটা নির্দিষ্ট জায়গাতে এসে থমকে গেল। সে কলম দিয়ে একটা বিশেষ সময়ের উপর গোল দাগ কাটলো। আসামি খুব চতুর, কিন্তু সে একটা ভুল করেছে। দেখ, খুনের ঠিক 10 মিনিট আগে ওই এলাকা পাওয়ার গ্রিড ডাউন ছিল। এটা কোনো টেকনিক্যাল ফল্ট ছিল না, ম্যানুয়াল করা আছে। আসলে আসামি এই সুযোগটাই কাজে লেগেছে। ফাইলটা এখানে রেখে যা, আমি আজ রাতে এটা নিয়ে আবারও বসবো। ঠিক আছে এসপি সাহেব, সাবধানে থাকিস। কেসটা কিন্তু উপর মহলে চাপে আছে, আমি চললাম। অখিল উঠে দাঁড়িয়ে একটা স্যালুট দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু দরজার কাছে আসতে অখিল হঠাৎ সজোরে কারোর সাথে ধাক্কা খেল। ধাক্কাতে এতটাই আচমকা ছিল যে সামনে থাকা মানুষটি টাল সামলাতে না পারে মেঝেতে পড়ে উঠল। পরক্ষণে ব্যথায় কাঁকিয়ে ওঠার শব্দ শোনা গেল। আহ, আল্লাহরে, মরে গেলাম। অখিল হকচক দিয়ে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে মেঝেতে বসে নিজের কনুই ডলছে। মেয়েটির পরনে অ্যাশ কালারের জর্জেট থ্রি-পিস, কাঁধের এক সাইডে ঝোলানো একটা সুন্দর ব্যাগ। শান্তা অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে সামনের শটাং পুলিশ অফিসারকে ইউনিফর্ম পরা অবস্থা থেকে ভয়ে কুঁকড়ে গেল। তার হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে গেছে। সে ভয়ে আমতা আমতা করে কাঁপা বলল, সরি স্যার, আসলে আমি একদম দেখতে পাইনি, আমি খুবই দুঃখিত। অখিল শান্তার ভয়ার্ত চেহারা দেখে নিজের গলার স্বর কিছুটা নরম করলো। ইটস ওকে। তো তুমি এখানে কেন? এসপির সাথে কি কোনো দরকার? শান্তা ওড়নাটা ঠিক করতে করতে বলল, ও বাঁধন ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। অখিল এবার অবাক হয়ে ভুরু কুঁচকালো, তার কপালে ভাঁজ পড়ল। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, হোয়াট, বাঁধন ভাইয়া? শান্তা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভেতরে যিনি আছেন উনি আমার ভাইয়া। আচ্ছা স্যার, আসি। বলে শান্তা আর এক মুহূর্ত দেরি না করে অখিলের পাশ কেটে দ্রুত পায়ে বাঁধনের কেবিনে ঢুকে গেল। অখিল সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে সে নিজের মনে বিড়বিড় করে বলছিল, বাঁধনের বোন কই? বাঁধন তো কখনো আমায় বলেনি যে ওর এত সুন্দর পরীর মতো একটা বোন আছে। হালার ঘরের হালা, এত বড় খবর চেপে রেখেছিস, তোর খবর আছে। এদিকে শান্তা বাঁধনের কেবিনে ঢুকে দেখে বাঁধন খুব মনোযোগ দিয়ে একটা ফাইল দেখছে। তার কপালে চিন্তার ভাঁজ। শান্তা দরজার কাছে দাঁড়িয়ে হালকা গলায় খাঁকড়ে দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া।
বাঁধন ফাইল থেকে চোখ তুলে সামনে তাকালো। শান্তাকে এই অসময়ে নিজের অফিসে থেকে ভুরু কুচকে সালামের উত্তর দিল, ওয়ালাইকুম সালাম, তুই এখানে? শান্তা কোনো অনুমতির তোয়াক্কা না করে বাঁধনের ঠিক সামনের চেয়ারটাতে ধপ করে বসে পড়ল। একদম বাঁধনের চোখের দিয়ে তাকিয়ে চ্যালেঞ্জের সুরে বলল, কেন আমি আসতে পারি না? বাঁধন ফাইলের দিকে পুনরায় নজর দিয়ে অন্তত গম্ভীর কণ্ঠে বলল, আমি কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ করি, গেট আউট। শান্তার সাথে সাথে গাল ফুলিয়ে অভিমানে মুখটা ছোট করলো। সে কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে বলল, একটা এটা কোনো কথা ভাইয়া? অতিথিদের মতো আপনার রাজকীয় কক্ষটা একটু দেখতে আসলাম আর আপনি দেখা হতেই তাড়িয়ে দিচ্ছেন। বাঁধন বিরক্তিতে কপাল কুঁচকে আবার থমকে গেল। শান্তা এখন ফালতু কথার মুডে নেই, কাজের অনেক চাপ আছে। শান্তা নাছোড়বান্দা। সেই চেয়ার আরও আরামে বসে পড়ল। ঠিক আছে, আপনি চুপচাপ আপনার কাজ করুন, আমি জাস্ট এখানে চুপচাপ বসে আপনাকে দেখি, কোনো কথা বলবো না, প্রমিস। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্তিতে আবার ফাইলগুলি দেখতে লাগলো। সে খুব জানে শান্তাকে বলে লাভ নেই। আর এদিকে শান্তা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল বাঁধনের দিকে। মনে মনে সে কবেই এই মানুষটার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর এখন তো সেই ভালো লাগা গভীর ভালোবাসায় রূপান্তর হয়েছে। শান্তা মুগ্ধ হয়ে দেখলো এসির ঠান্ডা বাতাসে বাঁধনের কপালে কয়েকটা চুল অবাধ্য এলোমেলো নাড়াচাড়া দিচ্ছে। বাঁধনের সেই স্লিট করা ভুরুটা একদম স্পষ্টভাবে ফুটে উঠছে, যা তাকে মারাত্মক আকর্ষণীয় পুরুষালী করে তুলছে। শান্তার মনে হলো এই কঠোর পুলিশ অফিসার আড়ালে থাকা মানুষটি যে সারা জীবন এভাবে অপলক দেখে যেতে পারবে, তার স্পন্দন যেন নিজের অজান্তে বেড়ে গেল। বাঁধন প্রতিটা নড়াচড়া, তার ফাইল দেখার ভঙ্গি, সব কিছু শান্তার কাছে কোনো মায়াবী স্বপ্নের মতো লাগছে। কলেজের বারান্দায় গ্রিলের উপর ভর দিয়ে রূপা, কেয়া, বৃষ্টি, নাদিয়া সবাই মিলে টিফিন পিরিয়ডে আড্ডায় মেতেছে। চারপাশে হইচইয়ের মাঝে হুট করে কে প্রশ্ন করলো, এই রূপা, তোর না বড় ভাই বিদেশ থেকে এসেছে, তা তোর জন্য কী কী আনলো? কেয়ার প্রশ্নে রূপার হাসি মুখটা মুহূর্তে অভিমানী মেঘলা জমলো। সে অভিমান করে ঠোঁট ফুলে ছোট করে বলে, কিছু না। কেয়া অবাক হয়ে চোখ বড় বড় করলো, কি কি বলিস, কি কিচ্ছু আনেনি? একবার খালি হাত। রূপা উদাস গলায় আবার বলে, জানি না রে। পাশ থেকে না দিয়ে একটু বাঁকা সে টিফনি কেটে, আরে বাদ দে তো, সৎ ভাই তো, আপন ভাই তো আর না যে তোর জন্য জান লড়িয়ে দিবে। এত পস্তানো গেছে। নাদিয়ার কথা রূপা বুকে কি যেন একটা লাগলো। সে দীর্ঘশ্বাস পড়ল। আমি ভাইয়াকে কোনোদিন সামনাসামনি দেখিনি, শুধু এতটুকু জেনেছি সে আমার একটা সৎ ভাই। সে বিদেশে থাকে, কিন্তু বিশ্বাস কর আমি কখনো তাকে সৎ ভাই মনে করিনি। আমি সবসময় ভেবেছি আমার একটা আপন বড় ভাই আছে। সে যখন বিদেশ থেকে আসবে তখন আমার জন্য কত কে আনবে। ভেবেছিলাম ভাইয়া এলে কত দুষ্টুমি করবো, আবদার করবো, কিন্তু আর হলো না। বৃষ্টির চোখ কপালে উঠল। সে অবিশ্বাস করে বলল, মানে কি, তুই এখনো তোর বড় ভাইকে চোখের দেখা দেখিসনি? রূপা স্ল্যান হেসে মাথা নাড়ল, না। নাদিয়া অবাক হয়ে কপালে চোখ তুলে বলে, কি বলিস এগুলা? এখনো দেখিস নাই মানে কি? বাঁধন ভাই কি একবারও তোর সামনে দেখা করতে আসেনি? রূপা উদাস মনে আকাশের দিকে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠে এক বুক চেপে অভিমান, না রে, আমি কতবার দেখা করতে চেয়েছি, কিন্তু বাঁধন ভাইকে বাড়িতেই পাওয়া যায় না। সারাদিন কোথায় যে থাকে, আর রাতে যখন ফিরে আমি ঘুমিয়ে থাকি। গত 5 দিন এভাবে কাটিয়ে গেছে। কেয়া রূপার এই বিষণ্ণ মুখটার দিকে তাকিয়ে মমতা ভরা ভয়ে কাঁধে হাত রাখলো। তারপর নিচু সুরে বলল, মন খারাপ করিস না, হয়তো বাঁধন ভাইয়া তোর সাথে দেখা করতে চায় না, তাই তোর উচিত হবে না ওনাকে আগ বাড়িয়ে বিরক্ত করা। কেয়ার প্রতিটি কথা রূপার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধল। সে ঝাপসা চোখে নীল আকাশটার দিকে তাকিয়ে রইল। তার মনে কেবল একটাই প্রশ্ন বারবার ঘুরছে, তাহলে কি বাঁধন ভাইয়া তাকে সৎ বোন বলে স্বীকার করতে পারছে না? সে সৎ বোন বলে তার প্রতি ভাইয়ের এত ঘৃণার অবহেলা? রূপার চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বস, এখন আমরা কোনো মেয়ে ধরতে পারছি না। শহরে পুলিশের নজর অনেক বেড়ে গেছে, চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ। ইদানিং বেশ কয়েকটা মেয়ে ধরা পড়ায় ওরা একদম হন্যে হয়ে যাচ্ছে। তার মধ্যে ময়মনসিংহ শহরের নতুন এসপি অফিসার এসেছেন, যিনি পুরো ফোর্সকে কড়া অ্যাকশনে নেওয়ার অর্ডার দিচ্ছেন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামল রবিন। টেবিলের উপর পা তুলে আয়েশ করে বসে বসে থাকা কেভিনের ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। কেভিন নামটা শুনতে যতটা সাধারণ, মানুষটা ঠিক ততটা ভয়ানক। শুরু করে ব্যবসা, সব অন্ধকার জগতের নাটের গুরু এই লোকটা। কেভিন দামি সিগারেটটা একটা লম্বা টান দিয়ে
একদলা ধোয়া ছেড়ে রবিনের দিকে তাকে শান্ত করে বলল, নতুন স্পিড বা লেটেস্ট আপডেট? তার নাম কি শুনি? বস, জাওয়াত অধীর বাঁধন। কেবিন ধোয়ার কুণ্ডলী আড়ালে নিজের কুৎসিত হাসিটা লুকিয়ে বিড়বিড় করল, জাওয়াত অধীর বাঁধন। পরক্ষণে তার চোখের দৃষ্টি হিমশীতল হয়ে এলো। সে রবিনের দিকে সরাসরি তাকে জানতে চাইল, যাই হোক, আসল কথায় কয়টা মেয়ে ধরছিস? রবিন ভয়ে মাথা নিচু করে থরথর করে কাঁপতে লাগলো। সে তোতলাতে তোতলাতে, বস, একটাও না। চারিদিকে পুলিশের সংখ্যা এতটাই বেশি যে জালের বাইরে বেরোনোর সুযোগ পাচ্ছি না। মুহূর্তের মধ্যে কেবিনের শান্ত রূপটা উধাও হয়ে গেল। সে পাগলের মতো গর্জে উঠে দাঁড়িয়ে পড়ল। সামনে ভারী টেবিলের উপর সজোরে এক লাথি মেরে চিৎকার করল, একটাও ধরতে পারিস না মানে? হ্যাঁ হ্যাঁ বস, আসলে স্যার। পুরো কথাটা শেষ হওয়ার আগে কেবিন বিদ্যুৎ বেগে এগিয়ে এসে রবিনের মুখের ভেতরে রিভলভারটা ঠান্ডা নলা ঢুকিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বিষাক্ত করে বলে, আগামী দুদিনের মধ্যে আমার দুটো মেয়ে চাই। কালো হোক কিংবা সুন্দরী হোক হলে চলবে, কিন্তু কোত্থেকে কীভাবে নিয়ে আসবি সেটা তুই ভালো জানিস। আর যদি না পারিস তবে উপরে যাওয়ার জন্য রেডি থাকিস। রাত প্রায় 12টার দিকে বাড়ি ফিরল বাঁধন। শরীরের উপর দিয়ে আজ ধকল কম যায়নি। সরাসরি রুমে এসে ইউনিফর্মের প্রতিটি বোতাম খুলে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিল। এরপর কোমরে একটা সাদা রঙের তোয়ালে জড়িয়ে শাওয়ারে ঢুকলো। টানা 20 মিনিট পর শাওয়ার নিয়ে যখন বেরোলো তখন তার শরীর থেকে সাবানের মৃদু বাতাস আসছে। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুলগুলো নিখুঁতভাবে শুকিয়ে নিল। ড্রেসিং টেবিল থেকে একটা অ্যাশ রঙের ফিটিং টি শার্ট আর কালো ট্রাউজার পরে নিতে তার ক্লান্তি যেন অর্ধেক উধাও হয়ে গেল। প্রতিদিনের মতো আজকে বাড়ির কাজের লোক বাঁধনের ঘরে খাবার দিয়ে গেল। গত কয়েকদিন ধরে সে সবার সাথে ডাইনিংয়ে না বসে নিজের ঘরে একা ডিনার সারে। বাঁধন শান্তভাবে টেবিলে বসে খেতে শুরু করলো। ঠিক তখনই কোনো অনুমতি না নিয়ে ঘরে ঢুকলো আকাশ। সে সরাসরি গিয়ে বাঁধনের নরম বিছানায় আয়েশ করে শুয়ে পড়ল। তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো আজ মার্ডার কেসের নতুন কোনো আপডেট পেলি? বাঁধন আকাশের দিকে একবার না তাকিয়ে খুব মন দিয়ে খেতে খেতে বলল, এখন খাচ্ছি। খাওয়ার সময় কোনো প্রফেশনালি কথা বলতে চাই না। আকাশ বিছানায় এক হাত মাথার নিচে দিয়ে কাঁধ হয়ে শুয়ে বাঁধনের নির্লিপ্ততার দিকে তাকিয়ে রইল। তারপর একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, শালা, একদম ছোটবেলার মতো রয়ে গেলি। তোর এই একগুঁয়ে জেদ তো তিল পরিমাণ কমেনি। খাওয়ার সময় কথা বলে কি ভাত হজম হবে না? বাঁধন চামচ দিয়ে ভাতের নলা মুখে পুরে নিচু সে বলে, জানি না। আকাশ আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। বাঁধন খাওয়া শেষ করে একপাশে বিছানায় ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপ ওপেন করতে সে আকাশের দিকে উদ্দেশ্য বলল, তোর খবর কি? কিছু করবি নাকি সারা জীবন এভাবে থাকবি? আকাশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখছি কি করে যায়। সারা জীবন তবু এভাবে বেকার থাকা যায় না। ভাবছি কলেজের প্রফেসর হিসেবে জয়েন করব। বাঁধন কিবোর্ড থেকে হাত নামিয়ে ভুরু কুচকে বলল, কোন কলেজ? আনন্দমোহন, রূপাদের কলেজ। রূপার নামটা শোনা মাত্র বাঁধনের চোয়াল আবার শক্ত হয়ে গেল। সে চোখের দৃষ্টি মুহূর্তে হিমশীতল হয়ে উঠল। আকাশ বুঝতে পারল ভুল সময়ে ভুল কথা বলে ফেলছে। সে পরিস্থিতি সামলাতে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে বাঁধন গম্ভীর করে বলল, রুমে যা, আমি ঘুমাবো। আকাশ আর কথা না বাড়িয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বাঁধন ল্যাপটপটা পাশে রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মাথাটা কেমন ঝিমঝিম ধরছে। এক কাপ কফি খেতে ভীষণ ইচ্ছা করছে। সে রান্নাঘর থেকে বেরিয়ে সরাসরি নিচে নেমে রান্নাঘরে চলে এলো। কাজের লোক ঘুমিয়ে পড়ছে, তাই সে নিজেই ব্ল্যাক কফি বানিয়ে নিল। মগ ভর্তি ধোয়া ওঠা কফি নিয়ে সে ধীর পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। বাঁ হাতটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ডান হাতটা কফির মগ শক্ত করে ধরে সামনের অন্ধকারে বাগানটার দিকে তাকিয়ে রইল। কফিতে একটা লম্বা চুমুক দিতে গরম তরলটা দিয়ে নামার সময় এক অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। রাতের নিস্তব্ধতায় ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বাঁধনের কানে এক চিকন মেলি অথচ ভারী সুরেলা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। বাঁধন কফির মগ হাতে থমকে দাঁড়িয়ে সেই সুরেলা উৎসের খোঁজ চেষ্টা করলো। সে উৎসুক হয়ে পাশের ব্যালকনির দিকে তাকিয়ে দেখল সেই পরিচিত দৃশ্য। ব্যালকনির গ্রিলের উপর দুপা তুলে ওয়ালে কার্নিশ রেখে দেওয়ালে পিঠ দিয়ে উল্টো হয়ে বসে আছে একটা মেয়ে। তার লম্বা খোলা চুলগুলো রাতের মৃদু বাতাসে হালকা উঠছে। মেয়েটি উল্টো দিকে ঘুরে কিছু একটা করছে। তার হাতের কনুই দুটো বারবার নাচছে। বাঁধন কয়েক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়ে আবার দ্বিগুণ বেগে ধক করে উঠল। এই ব্যালকনিতে
যেখানে সে কয়েক রাত আগে রূপাকে দেখেছিল। তবে কি এটা রূপাই? বাঁধনের সেই গভীর ভাবনার মাঝে রাতের নির্জনতা ছেড়ে সেই মায়াবী সুর আবার তার কানে আছাড় করল। রূপা আপন মনে গেয়ে উঠল, যেমন করে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে মুক্ত, তেমন করে আমার হৃদয় তোমার সাথে যুক্ত। রূপার সেই মায়াবী সুর বাঁধনের হৃৎপিণ্ড কয়েক গুণ বাড়িয়ে দিল। বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু করেছে, যা বাঁধন নিজেকে ব্যাখ্যা করতে পারছে না। কেন এই মেয়েটাকে দেখলে তার ভেতরটা এভাবে দুমড়ে মুছে যায়? কেন এই কণ্ঠস্বর তার এতটা চেনা মনে হয়? তার মনে হলো এই সুর সে কোথাও শুনেছে, কোথাও এক শান্ত দুপুরে কিংবা কোনো এক পথে। এদিকে ব্যালকনি টিমটিম আলোয় রূপা যখন ড্রয়িং প্যাডে আনমনে আঁকিবুকি করছিল, মনটা ভীষণ খারাপ থাকলে রাতের এই নিস্তব্ধ ব্যালকনি একা বসে সাদা খাতায় পাখি, ছিমছাম বাড়ি, অচেনা মানুষ কিংবা রঙিন ফুলের ছবি আঁকা তার পুরনো অভ্যাস। এভাবে নিরলস চর্চা করতে করতে অবহেলায় আঁকা সেই ছবিগুলো এখন যেন চ্যাম্পিয়ন আর্টিস্টের ছোঁয়া পেতে লাগলো। কিন্তু আজ পেন্সিল হাতে নিতেই রূপার মনটা কেমন যেন অচেনা এক ভাবনায় হারিয়ে গেল। সে বাড়ি, ফুল বা কোনো চেনা অবয়ব আঁকল না। নিজের অজান্তে নিজের ভাবনায় ডুবে থেকে সে প্যাডের পাতায় একজোড়া পুরুষের চোখ ফুটিয়ে তুলল। আঁকা শেষ হতে সে যখন ড্রয়িং প্যাডটা নিজের সামনে ধরল, মুহূর্তে চমকে উঠল। আবছা ঝাপসায় আলোয় সাদা প্যাডের উপর স্পষ্ট উঠছে দুই জোড়া চোখ। তীক্ষ্ণ চোখে সে চোখ দুটো নিজের অজান্তে ভাবতে এঁকে ফেলেছে। রূপা স্তব্ধ হয়ে রইল। পেন্সিলে ধরা হাতটা অবশ হয়ে গেল। সে নিজের আঁকা ছবিটার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে নিজেকে প্রশ্ন করলো, এই কার চোখ আঁকলো সে? হঠাৎ রূপা চমক খেয়ে তাকালো। ড্রয়িং প্যাডে আঁকা সেই তীক্ষ্ণ চোখজোড়া বাঁ চোখের ভ্রুতে একটা সূক্ষ্ম স্লিন করা কাটা দাগ এঁকে ফেলেছে। এই সামান্য দাগটা দেখা মাত্র তার বুকের ভেতরটা যেন অজানা ভয়ে ধক করে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো। সাথে সাথে তার বন্ধ চোখের পাতায় ভেসে উঠল আজকের ব্যস্ত রাস্তায় সেই ভয়ঙ্কর সুদর্শন পুলিশ ছেলেটার চোখ। ঠিক তারপর ভেসে উঠল সেই বৃষ্টির দিনে রহস্যময় অভাব, যার চোখ দুটো হুবহু এক। রূপার সারা শরীর শিউরে উঠল। তার মনে কি সে নিজের অজান্তে সেই অচেনা পুরুষের চোখ উঠল? কিন্তু কেন? কেন এই তীব্র চাহনি? ওই স্লিট করা ভুরু তাকে এতটাই আচ্ছন্ন করছে, আর এই পুরুষটার চোখের দিকে তাকালে এত কেন নেশা লাগছে? ফজরের স্নিগ্ধ আজানের চারিদিকে নিস্তব্ধতা ভেঙে এক পবিত্র আবেশ ছড়িয়ে পড়ছে। সেই সুরের বাঁধনে ঘুম ভাঙল। প্রতিদিনের মতো আজও সে দ্রুত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে উজু করল। নতুন কিছু নয়, বাঁধন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে, ১ ওয়াক্ত মিস দেয় না। মাথায় সাদা টুপি পরে সে যখন সদর দরজায় পৌঁছল, তখন আহসান রহমান পাঞ্জাবি পরে আগের থেকে দাঁড়িয়েছে। আহসান রহমান ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, আর বাঁধন ফেরার পর তিনি সবসময় ছেলের অপেক্ষায় থাকেন যাতে একসাথে যাওয়া যায়। বাঁধন কোনো কথা না বলে গম্ভীর মুখে হাঁটতে থাকেন, আর আহসান রহমান নিঃশব্দে পাশে পা মেলেন। মসজিদের দিকে যাওয়ার পথে আহসান রহমানের হঠাৎ খুব করুণ স্বরে বলে উঠলেন, আমি যদি কখনো মরে যাই, তখন কি আমার উপর এভাবে রেগে থাকবি? বাঁধন চলার গতি এক মুহূর্তের জন্য থমকে গেল। কলিজার ভেতরটা একটা মোচড় দিয়ে উঠল। সে নিজের আবেগ প্রকাশ করল না। বাবার দিকে না তাকিয়ে সে ঠান্ডা গলায় বলল, আল্লাহর অসীম ইবাদতের উদ্দেশ্যে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে এসব অশুভ কথা আমি শুনতে চাই না। বলেই সে পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। তারা ময়মনসিংহের ঐতিহ্যবাহী বড় মসজিদ এসে পৌঁছালো। নামাজ শেষ করে মুসল্লিরা যখন বাড়ির দিকে ফিরছে, বাঁধন তখন উল্টো পথ ধরল। এহসান রহমান অবাক করে ডাক দিল, ওইদিকে কোথায় যাস? বাঁধন না থেমে কেবল ঘাটটা সামান্য ঘুরিয়ে বলে, আমার একটু কাজ আছে, আপনি বাড়ি চলে যান। বলে সে দীর্ঘ পায়ে হেঁটে অনেক দূরে চলে গেল। এহসান রহমান বাড়ি ফিরলেন না। তিনি কৌতূহল হয়ে দূর থেকে বাঁধনকে অনুসরণ করতে লাগলেন। দেখল বাঁধন এসে দাঁড়িয়েছে কালীবাড়ি গোরস্থানে। বাঁধন সোজা ভেতরে ঢুকে তার মায়ের কবরে শিউরে গিয়ে দাঁড়ালো। বাতাসের ঝাপটায় কবরের পাশে ছোট্ট গাছগুলো দুলছে। বাঁধন দুহাত তুলে মোনাজাত ধরল। তার চোখের কোণ বেয়ে তখন তপ্ত জলের ধারে মিশে সে ধীর স্থির কণ্ঠে বিড়বিড় করল, হে আল্লাহ, আমার মা আজ তোমার মেহমান। তুমি তাকে তোমার রহমতের সবচেয়ে শীতল ছায়াতলে আশ্রয় দিও। এ মাবুদ, আমার মার জন্য অনেক কষ্ট করছে,
তার সারা জীবন ছিল কেবল ত্যাগের গল্প। আজ আমি তোমার দেওয়া নিয়ামতের অনেক বড় পদে আসীন, কিন্তু মা আমার পাশে নেই। তার মাথায় আমার প্রথম স্যালারিটা তুলে দেব। মালিক, আমার মায়ের সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিও। কবরের জগৎটাকে তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। ওপারে মা যেন কোনো অভাব বোধ না করে। আমার এই নামাজ, সামান্য নামাজ, ইবাদত আর নেক আমলগুলো সব তুমি আমার মায়ের রুহুতে পৌঁছে দাও। হে দয়াবান, রোজ হাসরের ময়দানে আমাদের সবাইকে আমার মায়ের সাথে মিলিয়ে দেওয়ার তৌফিক দান করো। মা যেখানে আছে যেন অনেক সুখে থাকে। আল্লাহ, তুমি আমার মাকে খুব ভালো রেখো, আমিন। দূর থেকে দাঁড়িয়ে নিঃশব্দে দেখলেন এহসান রহমান। তার চোখ থেকে একই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই দৃশ্য সহ্য করার ক্ষমতা তার নেই, তাই তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভারী মন নিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন। বাঁধন আর কিছুক্ষণ কবরের পাশে নির্জনতায় বসে রইল। তার পায়ে কবরের মাটির ঘানে নিজের সবটুকু হাহাকার করে বিলিয়ে দিচ্ছে। একটু পর কবরস্থান থেকে বের হয়ে রাস্তায় আসতে তার পকেটের ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অখিল গন্ডগোল। নামটা দেখে বাঁধনের ঠোঁটের কোণে একটা বিষণ্ণ হাসির রেখা ফুটে উঠল। এই নামটা বাঁধনে দিয়েছে। পুলিশ ট্রেনিংয়ের সময় অখিল যেখানে যেত একটা না একটা ঝামেলা পাকিয়ে যেত। সেখান থেকে বাঁধনের কাছে অখিল গন্ডগোল। ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে অখিল তার সহজাত ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, কিরে 30 বছরের বুইড়া, তুই আছিস কই? এই ময়মনসিংহ জেলা স্কুলের মাঠে আয়। সবাই ব্যায়াম শেষ করে দৌড়ানো শুরু করছে, তুই এখনো নিখোঁজ। বাঁধন হাসতে হাসতে জেলা স্কুলের মাঠের দিকে পা বাড়িয়ে বলল, হালার ঘরের হালা গন্ডগোল, আমারে কোন দিক থেকে তোর বুড়ো মনে হয়? অখিল পাশ থেকে দরাজ করে বলল, তুই বুড়ো? হ্যাঁ রে হালা, এখনো বিয়ে করিসনি, 30 বছর পার হয়ে গেল। আরে শালা, সময় থাকতে বিয়েটা কর, না হলে পরে যখন করবি তখন তোর বউ তোর স্বামী না রেখে নিঘাত দাদু বলে রাখবে। বাঁধন চোখ পাকিয়ে গম্ভীর হওয়ার ভান করে বলে, 1 মিনিট দাঁড়া, আসছি। আমি আসতেছি তোর কাছে। মিনিট কয়েকের মধ্যে লম্বা লম্বা পা ফেলে জিলা স্কুলের মাঠে পৌঁছে গেল বাঁধন। দূর থেকে দেখে অখিল একটা ঢিলা ঢালা টি শার্ট আর হাফ ট্রাউজার পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চারদিকে দেখছে। বাঁধন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যাচ্ছে, যেন সামনে পেলে আজ মেরেই ফেলবে। বাঁধনকে ওভাবে অগ্নিমূর্তিতে আসতে দেখে অখিলের পিলে চমকে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে যান হাতে নিয়ে ভোঁ দৌড় দিল। বাঁধন পেছনে পেছনে ছুটতে শুরু করলো। পুরো মাঠ জুড়ে চোর পুলিশের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেলো। অখিল দৌড়ে 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 হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলল, কিরে, আজ কি তুই আমাকে আসামি ধরার ট্রেনিং মনে করে ব্যায়াম করছিস? থাম শালা, আমি আর পাচ্ছি না। বাঁধন পেছন থেকে গতি বাড়িয়ে দিয়ে বলল, থামবো? তুই না বললে আমি বুইড়া? আজ এই বুইড়ার দৌড় দেখবি তুই। আজ তোরে পাইলে জিলা স্কুলের মাটিতে পুঁতে ফেলবো। অখিল এক চক্করে ঘুরে বাঁধনের থেকে কিছুটা দূরত্ব রেখে একটা গাছের আড়ালে গিয়ে ডাকলো। বুক ভরে শ্বাস নিয়ে বলে, আরে ভাই, আমি তো তোর ভালোর জন্য বলছি, 30 বছর তো কম হলো না? এখন বিয়ে না করলে তোর বাচ্চা যখন স্কুলে যাওয়ার বয়স হবে তখন লোকে তোকে বাবা না ভেবে দাদু ভাববে। নাতি নিয়ে কই যান? এই অপমান কি সইতে পারি? কথা শুনে বাঁধনের হাত থেকে একটা কাল্পনিক জুতা ছোড়ার ভঙ্গি করলো। সে এক লাফে অখিলের কাছে পৌঁছে কলার চেপে দিল, হালার ঘরে হালা, আজ তোর সব দাঁত খুলে হাতে ধরিয়ে দেবো, তারপর দেখবো কাকে তখন দাদু ডাকে। অখিল হাসতে হাসতে বাঁধনের হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে ছাড়, এসপি সাহেব এই গুন্ডামি দেখলে ময়মনসিংহের মানুষ তো ভয়ে সহজ ছেড়ে পালাবে। আমি তো তোর ফ্রেন্ড, একটু সত্য কথা বলছি বলে কি মারবি? বাঁধন একটা হালকা লাথি বসিয়ে দিল অখিলের পায়ে। তারপর নিজেও হাসতে হাসতে বলল, গন্ডগোল নামটা তোরে এমনি এমনি দেয়নি শালা। সকালে নামাজ পড়ে আসলাম একটু শান্তির খোঁজে, আর তুই এসে বিয়ের ভূত মাথায় ঢুকেছিস। চল এখন 5 চক্কর দৌড় দিবি আমার সাথে। এক চুলো কম হলে আজ তোর একদিন কি আমার একদিন। অখিল কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, হায় রে আমার কপাল। বন্ধুর ভালো চাইতে গিয়ে এখন নিজের জানটা খোয়াতে বসছে। দুই বন্ধু তখন জেলা স্কুলের মাঠে সবুজ ঘাসের উপর দিয়ে দৌড়ানো শুরু করছে। অনেকক্ষণ ঘাম ঝরানো ব্যায়াম আর দৌড়াদৌড়ির পর দুজনে হাঁপাতে হাঁপাতে মাঠের সবুজ ঘাসের উপর ধড়াস করে বসে পড়ল। বাঁধনের শরীর বেয়ে ঘাম ঝরছে। গরমে টি শার্ট খুলে কাঁধের উপর ফেলে দিল। সকালের কাঁচা রোদ যখন সুঠাম পেশিবহুল শরীরটা চকচক করছে, অখিল এক পলক বাঁধনের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলল, শালা, তোরে দেখলে মাঝে মাঝে আমার নিজেরই হিংসা হয়। একটা পুরুষ মানুষ এত সুন্দর হয় কেমন রে? তবে যাই বলিস, তোর কপালে
যেই থাকুক ভাগ্য গুণে 30 বছরের একটা জাতের বুড়াই পাবে। কথাটা কানে যেতে বাঁধন মুহূর্তের মধ্যে দাঁতে দাঁত চেপে অখিলের পায়ে কষে একটা লাথি মারল। অখিল ওরে বাবা বলে লাফিয়ে উঠে হাসতে হাসতে পা ডলতে লাগলো। হাসাহাসি থামিয়ে হঠাৎ অখিল কিছুটা সিরিয়াস হয়ে বাঁধনের দিকে তাকিয়ে বলল, ভালো কথা মনে পড়লে, কিরে তোর যে একটা বোন আছে সেটা আগে বলিসনি কেন আমাকে? বাঁধন পানির বোতল মুখে ঢুকে ঢক ঢক করে কিছু পানি খেয়ে একটা লম্বা শ্বাস টেনে বলল, আমার কোনো বোন নেই। অখিল ভুরু কুচকে পাল্টা প্রশ্ন, বোন নেই মানে? তাহলে কাল যে একটা মেয়ে এসপি অফিসে এসে দাবি করলো তুই নাকি ওর ভাই। বাঁধন পানির বোতল ধরা হাতটা স্থির হয়ে গেল। সে সন্দেহন করে জিজ্ঞেস করলো, কোন মেয়ে, কার কথা বলছিস? ওই যে কাল সুপার কার্যালয়ে একটা মেয়ে আসলো না, অ্যাশ রঙের 3 পিস পরা, গায়ের রংটা বেশ ফর্সা। অখিলের বর্ণনা শুনে বাঁধন সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল শান্তা গিয়েছিল ওর সাথে দেখা করতে। সে নির্লিপ্ত গেলে, ও হ্যাঁ শান্তার কথা বলছিস, হ্যাঁ হ্যাঁ আমার কাকাতো বোন। অখিল একটা বাঁকা হাসি নিয়ে বলল, ও আমি ভেবেছিলাম তোর নিজের বোন। যাই হোক, তোর কাকাতো বোনটা বেশ সুন্দরী। তা তোর লাগে কি তো কোনো তলে তলে চক্কর চলছে নাকি? কথাটা শোনা মাত্র বাদন ঝট করে উঠে দাঁড়ালো। অখিলের 2 হাত দিয়ে অখিলের দিকে এমনভাবে তাকালো যেন এখনই ওকে কাঁচা চিবিয়ে খাবে। সে বিরক্তি মেশাল বলল, তুই নিজে একটা আস্ত গন্ডগোল, তোর মাইন্ডটা একদম ওই গন্ডগোল মার্কা, নোংরা। তোর নাম অখিল না হয়ে গন্ডগোল রাখা উচিত ছিল। ঘামে ভেজা টি শার্ট কাঁধে ফেলে খালি গায়ে দরাজ ভঙ্গিতে বাড়ি ফিরল। ড্রয়িং রুমে এসে হাজির রহমান আয়েশ করে চা খাচ্ছিল আর চশমাটা নাকের ডগায় নামিয়ে মনোযোগ দিয়ে খবরের কাগজ পেছছিল। বাঁধন দাদুকে দেখে হালকা হেসে বলল, আসসালামু আলাইকুম দাদু, শুভ সকাল। হাজির রহমান পেপারটা সরিয়ে চশমার উপর দিয়ে প্রিয় দাদু ভাইয়ের দিকে তাকালো। বাঁধনের সুঠাম শরীর ঘেমে দেখে তিনি সস্নেহে বললেন, ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল দাদু ভাই, তুই একদম ভিজে গেছিস, যা তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে, এই অবস্থায় বেশি থাকিস না, ঠান্ডা লেগে যাবে। বাঁধন সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। ঠিক সেই সময় উপর থেকে নামছিল শান্তা। বাঁধনকে উঠতে দেখে শান্তার মুহূর্তে হিন্দি সিনেমার রোমান্টিক ভূত ছাওয়াড়ল। সে ভাবল এখনই তো সুযোগ। সিনেমায় যেমন নায়িকারা সিঁড়ি দিয়ে ধপাস করে পড়বে হিরো, ঠিক সেই মুহূর্তে তাকে কোমরে জাপটে দেবে, তারপর স্লো মোশনে একে অপরের দিকে তাকিয়ে থাকবে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে। শান্তা নিজের মনে একটা সিনেমার স্ক্রিপ্ট বানিয়ে এলো, যেই ভাবা সেই কাজ। বাদন যখন কাছাকাছি আসলো শান্তা তখনই নাটকীয় ভঙ্গির ও মা বলে পিছলে যাওয়ার ভান করলো। সে চোখ বন্ধ করে একদম প্রস্তুত হয়ে আছে এখনই বাঁধন শক্ত হাতে তাকে আগলে ধরবে। কিন্তু বাস্তবে ঘটল তার সিনেমার ধারে কাছে নেই। বাঁধন বড় বড় ভাবলে শান্তাকে পাত্তা না গিয়ে পাশ কাটিয়ে উঠল। শান্তা যখন বুঝলো কেউ তাকে ধরেনি তখন মধ্যাকর্ষণ শক্তির কাজ শুরু করে দিল। সে কোনো অবলম্বন না পারে একদম ধপাস ধপাসে সিঁড়িতে আছড়ে পড়ল। কোমরে হাড়ে একটা বিশ্রী শব্দ হতে শান্তার মুখ দিয়ে সিনেমাটিক ডায়ালগ বদলে বের হলো এক বিকট চিৎকার, ও মা গো, মরে গেলাম। শান্তার গগনবিদারী চিৎকারে শিল্পী রহমান আর রজনী রহমান রান্নাঘর থেকে হাতাখন্তি নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। সিঁড়িতে শান্তাকে ওভাবে কুঁকড়ে থাকতে দেখে শিল্পী রহমান অবাক হয়ে বললেন, কী হয়েছে, এভাবে সিঁড়িতে বসে কোকাচ্ছিস কেন, আর অমন চিৎকার দিলি কেন? শান্তা ব্যথায় এক হাত দিয়ে কোমর চেপে ধরে করুণ মুখে বলল, পড়ে গেছিলাম গো আম্মা। রজনী আমার শান্তার হাতটা টেনে তুলতে তুলতে বিরক্তি নিয়ে বলল, চোখ থাকতে পড়িস কীভাবে শুনি, বড় হয়েছে যে একটু দেখে হাঁটতে পারিস না? শান্তা মুখে কিছু না বললে মনে মনে বাঁধানোর গোষ্ঠী উদ্ধার করলো। সে মনে মনে গজগজ করলো, আমি তো হাঁটছিলাম, শুধু পড়ার নাটক করছিলাম যাতে তোমার ওই পাষাণ ছেলেটা একটু আমার কোমর ধরে চাপটে, কিন্তু হালার ঘরের জিরো আমাকে পাত্তাই দিল না, জ্যান্ত লাশটার মতো পাশ কাটিয়ে চলে গেল। কেন রে ভাই, একটু ধরলে কি এমন জাত যেত? আমার তো হাড়গোড় ভেঙে ইজ্জত পাঞ্চার করে দিল। যা বুঝলাম সিনেমার নায়ক আর এসপি আসলে কোনো মিল নেই। সে দাঁতে দাঁত চেপে কোনো রকমে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ঘরের দিকে পা বাড়ল। মনে মনে ঠিক করলো পরের বার আর সিনেমার বুদ্ধি খাটাতে যাবে না, নাহলে নিজ্ঞাত পঙ্গু হয়ে যাবে। লাল টকটকে বেনারসি ফাড়ে নতুন বউ সেজে বাসর ঘরের বিছানায় বসে আছে রূপা। পুরো ঘর রজনীগন্ধায় মম করছে। দরজা খুলে ঢুকলো ইস্তিয়াক। পরনে জমকালো বিয়ের পাঞ্জাবি আর মাথায় পাগড়ি। সে খুব সাবধানে দরজাটা আটকে দিয়ে ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এলো। রূপা লজ্জায় নিজের নখ দিয়ে দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে আছে। ইস্তিয়াক
পাগড়িটা সাইডে রেখে রূপার একদম কাছে এসে বসলো। রূপা থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে মায়াবী করলো, মাশা আল্লাহ, আমার বউ তো একদম আসমানের পরীর মতো লাগছে, আজ থেকে তুমি আমার। রূপা লজ্জায় লাল হয়ে আবার মাথা নিচু করে ফেললো। স্ত্রী আর একটু ঘনিষ্ঠ হয়ে রূপার কানে কাছে ফিসফিস করে বলল, বাহ, আমার বউয়ের দেখে লজ্জাটাও মারাত্মক। তোমার এই টমেটোর মতো লাল মুখটা দেখে আমার পাগলামি বেড়ে যাচ্ছে। আজ এই শুভ রাতে আদর করার অধিকারটুকু কি আমায় দিবে? রূপা নিরুত্তর। আর এই নিস্তব্ধকে স্ত্রীর সম্মতির লক্ষণ ভেবে সে যেন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। আবেগে উত্তেজনায় পাগল হয়ে রূপার কাঁধ ধরে বিছানায় শুইয়ে দিল এবং নিজে তার উপর ঝাঁপিয়ে পড়ল। রূপার গলার ঘাড়ে আশেপাশে পাগলের মতো চুমু খেতে লাগলো। স্ত্রীকে যেমন রোমান্টিকতা এভারেস্টের চূড়ে পৌঁছে গেছে, ঠিক কিন্তু ঠিক সেই মুহূর্তে সুখের নদীতে এক বিশাল সুনামি ঘটল। হঠাৎ তার কেউ সপাং করে একটা শক্ত কাঞ্চির বাড়ি দিল। ব্যথায় স্ত্রীকের কলিজা শুকে নীল হয়ে গেল। সে চোখ বন্ধ রেখে যন্ত্রণায় কুকড়ে চিৎকার করল, আহ, কোন পোলারে বাসর ঘরে হামলা চলে? মুহূর্তে এক ভারী কণ্ঠ, অন্তত রাগী মহিলা কণ্ঠস্বরে ঘরের দেওয়ালে খাঁকি তুলল, বেয়াদব, আমি কোন পোলা? আমি তোর মা। স্ত্রী তখনও ঘুমের মধ্যে। সে চোখ না খুলে আধো ঘুমে বলল, ও মা, ছি, তুমি তুমি তোমার জোয়ান ছেলে বাসর ঘরে এভাবে ঢুকে পড়ে, লজ্জার সব বিসর্জন দিয়ে? যাও মা, জলদি রুম থেকে বেরো, তোমার বৌমা তো লজ্জায় জ্ঞান হারাবে। মা ওপাশ থেকে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলল, তা বলি কি বাপ, আমার ছেলে কি এখন কোলবালিশের সাথে বাসর করছে? কোলবালিশ শব্দটা কানে যে সে চটকা ভাঙলো। সে ঝট করে চোখ তুলে দেখলো সামনে কোনো লাল শাড়ি পরা অপসরে নেই, বরং তার পুরনো একটা কোলবালিশের উপর চড়ে আছে। সে বেচারা কোলবালিশের অবস্থা একদম শোচনীয়। স্ত্রী এক ভালোবাসার চড়ে সেটা তুলে বের হওয়ার উপক্রম। স্ত্রী চাদর দুমড়ে মুচড়ে একাকার হয়ে জানলার পাশ দিয়ে আসা একটা চিলতে রোদ স্ত্রীকে বিদ্রুপ করছে। সে ফ্যাল করে নিজের দু হাতের মাঝখানে ধরা কোলবালিশের দিকে তাকালো, আর মনে হলো এতক্ষণ সেই ড্রিমি রোমান্স আর রজনীগন্ধার ঘ্রাণ আর রূপার মায়াবী রূপ সবই ছিল এই খতরনাক স্বপ্ন। সে স্বপ্নদোষের চেয়ে ভয়াবহ এক স্বপ্নে বাসর করেছিল কোলবালিশের সাথে। পেছনে তাকিয়ে দেখলো তার মা একটা ঝাড়ু নিয়ে অগ্নিমূর্তিতে দাঁড়িয়েছে। স্ত্রী তখন পারলো বাসর তো দূরের কথা, আজ তার কপালে ঝাড়ুর নাস্তার লেখা আছে। সে কোলবালিশটা জাপটে ধরে বিছানায় একদম কাঁচুমাচু মুখে বসে রইল, কিন্তু সেখানেও শান্তি নেই। মা ঝাড়ু উঁচে হুঙ্কার দিয়ে বলল, এখনই বিছানা ছাড়ো, বেলা 10টা বাজে গেছে। উনি স্বপ্নে কোলবালিশ বিয়া কইরা সংসার করতেছেন। হারামজাদা, মুখ ধুয়ে নিচে আয়, তোর বাসর করার শখ আজ আমি ঝাড়ু দিয়ে মিটাইছি। স্ত্রী বিড়বিড় করে বলল, স্বপ্নটা সুন্দর হলো, মারাত্মক বাজে। ছ্যাঃ, আর একটু হলে এই কোলবালিশকে প্রেগনেন্ট বানিয়ে দিলাম। রূপা কলেজে যাওয়ার জন্য একদম ফিটফাট হয়ে নিচে নামলো। তার চিরচেনা দুই বেনি আজ দুই কাঁধের উপর দুলছে, যা তাকে এক স্নিগ্ধ মায়া দিচ্ছে। সে নিচে আসতে দেখলো তার বাবা, কাকা আর দাদামশাই গম্ভীর মুখে অফিসিয়াল জরুরি সব ফাইলপত্র নিয়ে আলোচনার মগ্ন। রূপা হালকা হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করলো এবং শান্তার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শান্তা এসে হাজির হলো। দুজনে মিলে চটজলদি সকালে নাস্তা সেরে কলেজের পথে বেরিয়ে গেল। আনন্দমোহন কলেজ। ক্লাসরুমে এক কোণে বসে রূপা, কেয়া, বৃষ্টি, নাদিয়া জমিয়ে আড্ডা দিচ্ছে, কিন্তু রূপার মনটা ঠিক এখানেই নেই। কাল রাতে ওইসব রহস্যময় একজোড়া চোখের ছবি আঁকার পর থেকে সে অদ্ভুত ঘোরের মধ্যে আছে। সারা রাত এক ফোঁটা ঘুমানো সম্ভব হয়নি। চোখ বন্ধ করলে সেই তীক্ষ্ণ চাহনি আর ভুরুর মাঝখানে সেই ছোট্ট কাটা দাগ ভেসে আসছে। রূপার চেহারায় এক ধরনের অস্থিরতা দেখে বৃষ্টি জিজ্ঞাসা করলো, কী রে, কী হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? অনেক বড় কোনো দুশ্চিন্তায় ডুবে আছিস? রূপা নিজেকে একটু সামনে নিয়ে ফ্যাকাশে হাসলো, আরে না, ওসব কিছু না, এমনিতে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। ও তাই বল। ঠিক তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিনপতার নীরবতা নেমে এলো সবার মাঝে, কিন্তু সবার নজর আটকে গেল প্রিন্সিপাল স্যারের ঠিক পেছনে থাকা দীর্ঘদেহী যুবকটির পরনে নেভি ব্লু শার্ট আর সাদা প্যান্ট, বাম হাতে দামি ঘড়ি আর চোখে সানগ্লাস, যে দেওয়া চুলে একদম নিখুঁতভাবে
মডেলের মতো লাগছে। আকাশকে দেখা মাত্র রূপার চোখ কপালে। আকাশ ভাইয়া তাদের কলেজে হঠাৎ। সবচেয়ে অদ্ভুত অবস্থা হলো বৃষ্টির। আকাশকে দেখা মাত্র তার বুকের ভেতরটা সেই পরিচিত ধকধক শুরু হলো। কেন জানি এই মানুষটাকে সামনে দেখলে তার হার্টবিট বাতাসের বেগে বাড়তে চায়। প্রিন্সিপাল স্যার গম্ভীর গলায় ঘোষণা করলেন, আমাদের প্রিয় শিক্ষার্থীরা আলাপ করে দেয়, ইনি আকাশ, আজ থেকে তোমাদের নতুন ইংলিশ টিচার। আকাশ এখান থেকে তোমাদের নিয়মিত ক্লাস নেবে। একটা কথা বলে রেখো, অযথা কথা বলা বা কোনো শব্দ করা উনি একদম পছন্দ করে না। আশা করি আমার এই সতর্কবার্তা যেন দ্বিতীয়বার বলতে না হয়। প্রিন্সিপাল স্যার সরে যেতেই পর আকাশ ধীর পায়ে সবার সামনে এসে দাঁড়ালেন। সানগ্লাসটা খুলে পকেটে রাখতেই তার সেই তীক্ষ্ণ চোখ জোড়া সবার সামনে স্পষ্ট হলো। সেই গম্ভীর কিন্তু মার্জিত কণ্ঠে বলল, টু গুড মর্নিং ক্লাসেস, অ্যাজ ইউ প্রিন্সিপাল স্যার মেনশন, আই অ্যাম আকাশ রহমান, I will be leading you English session from today onward. I believe English is not just a subject, it's language of expression, and I expect each of you to approach with it with discipline. এক মুহূর্তে থেমে সবার উপর দিয়ে এক নজর বুলিয়ে নিল। তারপর বলল, I have a zero tolerance policy for noise. In this classroom, silence is not just appreciated, it's mandatory. I hope we are on the same page. Is that clear to everyone? রূপা কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। তার মানে এখন থেকে তার ইংলিশ ছাড়া কেউ নেই, স্বয়ং আকাশ ভাইয়া। বৃষ্টির অবস্থা শোচনীয়। বুকের ভেতর কেমন যেন অবিরত হাত টিপে যাচ্ছে। যে লোকটা থেকে সে সবসময় 100 হাত দূরে থাকতো, আর সেই লোকটা তার কলেজের টিচার। প্রতিদিন সামনাসামনি ক্লাস করতে হবে ভেবেই তার হাত পা ঠান্ডা হয়েছে। প্রবাদে আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যায়। বৃষ্টির জীবনের গল্পটা যেন আজ সেভাবে দাঁড়িয়েছে। আকাশ অন্তত গাম্ভীর্যের সাথে একে একে সবার পরিচয় নিল। এক সময় সে রূপার সামনে এসে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস হলো, অ্যান্ড ইউ, হোয়াটস ইউর নেম? রূপা কিছুতে আমদা আমদা করল, আকাশ ভাইয়া, তুমি তো আমার নাম জানো। বাকিটুকু বলার আগে আকাশ হাত তুলে থামিয়ে দিল। অন্তত পেশাদার কণ্ঠে সে উত্তর দিল, এক্সকিউজ মি, আই এম নট ইউর ভাইয়া ইন দিস premises. Inside this classroom, I am your teacher and you are my student. Is that clear? রূপা মুখ ভেঙচে বিড়বিড় করে উঠল, হ্যাঁ মনে থাকবে, তুমি আমার উগান্ডা থেকে আসা নতুন স্যার। পুরো ক্লাস সবাই রূপার এমন উত্তর শুনে হো হো করে হেসে উঠল। আকাশ ডাস্টার নিয়ে রূপার বাম কাঁধে হালকা একটা বাড়ি মেরে শাসনের স্বরে বাংলায় বলল, নতুন করে কিছু বললাম না, এরপর এমন বেয়াদব করলে এখানে মেরে চামড়া তুলে দেবো, বাসায় গিয়েও চাচুর কাছে বিচার দেব, মনে থাকে যেন। বিচারের কথা শুনে রূপা মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। বাড়িতে বিচার দেওয়া মানে মহাবিপদ। সে উল্টে ব্যথার জায়গায় হাত ডলতে ডলতে নিঃশব্দে নিজের সিটে সে দিয়ে বসলো। আকাশ আবার ধীর পায়ে বৃষ্টির সামনে দাঁড়ালো। তাকে দেখে বৃষ্টির বুকটা কেঁপে উঠল। আকাশ নির্লিপ্ত স্বরে জিজ্ঞেস করল, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? মে আই হ্যাভ ইউর নেম প্লিজ? বৃষ্টি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় কোনো মতো উত্তর দিল, জি স্যার, আমার নাম বৃষ্টি। আকাশ বৃষ্টির দিকে এক পা এগিয়ে এসে ভুরু কুঁচকেল। সে বেশ বুঝতে পারছে মেয়েটা তাকে দেখে কুঁকড়ে যাচ্ছে। সে গম্ভীর গলা জিজ্ঞেস করল, তুমি কি সবসময় কেঁপে কেঁপে কথা বলো? বৃষ্টির অবস্থা তখন শোচনীয়। সে আমতা আমতা করলো, মানে? আকাশ এবার ডেস্কের উপর দু হাত রেখে একটু ঝুঁকে এসে বলল, মানে এভাবে কাঁপছে কোনো, না শরীর খারাপ? যদি অসুস্থ বোধ করে তবে সেটা সরাসরি জানিয়ে দাও। বৃষ্টি দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। তার মাথায় তখন হাজারটা খিস্তি ঘুরছে। সে মনে মনে বিড়বিড় করে উঠল, হালার ঘরে হালা, তোরে দেখে আমার শরীরও নার্ভাস হয়ে কাঁপছে, আর উনি আসছে ডাক্তারি করতে। আমার শরীর একদম ঠিক আছে, শুধু তুই সামনে দেখলে আমার হার্টবিট জিলা স্কুলের মাঠে দৌড় প্রতিযোগিতায় দৌড়ে। কী হচ্ছে, উত্তর দিচ্ছ না কেন? আকাশ হঠাৎ কড়া কণ্ঠস্বর। বৃষ্টি একদম বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে গেল। সে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে কাঁপা গলে বলল, না না স্যার, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই। আকাশ আরও কয়েক সেকেন্ড বৃষ্টির চোখের দিকে তীক্ষ্ণ নজর তাড়িল। তার চাহনি যেন বৃষ্টির মনের ভেতরটাকে পড়ে ফেলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলে, ঠিক আছে বসো, ক্লাসে মনোযোগ দাও, মনে থাকে যেন অন্য কোথাও। বৃষ্টি ধপ করে নিজের সিটে বসে পড়ল। টেবিলে
নিচে নিজের ওড়নাটা শক্ত করে পেঁচাতে লাগলো। সে মনে মনে ভাবলো, এই লোকের সামনে প্রতিদিন ক্লাস করা মানে নিজের আয়ু 10 বছর কমিয়ে দেওয়া। বিকেলে সেরানালয় ডিএজি কার্যালয় থেকে এক থমথমে দুর্গের মতো দাঁড়িয়েছে। ভেতরের করিডোরে সারি সারি পুলিশ সদস্য মাথা নিচু করে দাঁড়িয়েছে। তাদের সামনে বাঘের মতো পায়চারি করছে এসপি বাঁধন, পরনে হাফ হাতা শর্ট ইউনিফর্ম, যা তার শক্তপোক্ত পেশি দুটোকে আরও বেশি জাদ্রেল দেখাচ্ছে। তার দুই হাতে পিঠে শক্ত করে ধরা চাহনি যেন কোনো বিশাল খাপখোলা তলোয়ার। সামনে বিশাল রাজকীয় এক কাঠের টেবিলের ওপাশে বসে আছে এই শহরের রক্ষক ডিএজি আলতাফ মাহবুব। তিনি বেশ কিছুক্ষণ নীরব হয়ে বাঁধনের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। স্তব্ধতা ভেঙে তার গম্ভীর কণ্ঠস্বর দেওয়ালে প্রতিধ্বনিত হলো, তার মানে এখনো আসামির কোনো খোঁজ নেই? দেশে দিনে অন্তত একটা হলো নারী নিখোঁজ হচ্ছে। বাঁধন এভাবে চলতে থাকলে দেশটা একটা ভয়াবহ নরক হবে। তার কি কোনো ধারণা আছে তোমার? বাঁধন মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে স্যালুট দিয়ে বলল। তার চোয়াল শক্ত হয়ে গেল। তিনি কিন্তু কণ্ঠ ছিল পাহাড় সমান দৃঢ়তা। সে স্থিরভাবে বলল, স্যার, আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। অপরাধীদের খুব ধূর্ততার সাথে তাদের রুট পাল্টাচ্ছে, তবে আমরা ওদের একদম লেজের ডগায় বলছি। আমাকে আর কিছুদিন সময় দেন, ইনশাল্লাহ বিজয় হবে। আমি কথা দিচ্ছি, নিজের সবটুকু দিয়ে এই নোংরা সিন্ডিকেট আমি ঘুরিয়ে দেব। আলতাফ মাহমুদ ফাইলটা সশব্দে বন্ধ করলেন। বাঁধনের চোখে সে জেদ তিনি দেখেছেন তা দেখে আশ্বস্ত করলেন। নিচু স্বরে বললেন, আশা করি এই তেজ যেন শুধু কথায় না থাকে। শুধু নেক্সট টাইম 48 ঘন্টার মধ্যে আমার প্রোগ্রেসের রিপোর্ট চাই। কলেজ ছুটির পর রূপা আজ আর সোজা বাড়ি ফিরল না। রিকশাওয়ালার কাছে গন্তব্য দিয়ে রওনা দিল ডিআইজি কার্যালয়কে। উদ্দেশ্য আলতাফ মাহবুবের সাথে দেখা করা। আলতাফ মাহবুবের সাথে রূপার এক অদ্ভুত আর মধুর সম্পর্ক, যা সময় হলে প্রকাশ পাবে। অফিসের মেইন গেটে ঢুকতে রূপার হার্টবিট বেড়ে গেল। এখানে ডিআইজি কার্যালয়ে বিশেষ 2 সিকিউরিটি গার্ড থেকে, যাদের রূপা যমদূত মনে করে। গতবার তো একটা তাকে প্রায় কামড়ে দিচ্ছিল। রূপা সপ্তমনে পা ফেলে ভেতরে ঢুকতে দেখলো একটা কুকুর গাছের সাথে মশার রটি দিয়ে বাঁধা। কুকুরকে বাঁধা থেকে রূপার সাহস 100 গুণ বেড়ে গেল। সে ভাবলো, বেটা, আজকে তোকে সাইজ করছি। রূপা কুকুরের একদম নিরাপদ দূরত্বে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, কিরে কাল্লু, খুব তো ঘেউ ঘেউ করতি, এখন কি রশিতে বাঁধা পড়ে একদম বিড়াল হয়ে গেছিস? কুকুর রাগে গড়গড়াতে লাগলো। রূপা ভেঙচি উঠল, বেয়াদব কুকুর, সরকারি অফিসে থাকিস বলে নিজেকে বাঘ ভাবিস? তোর মতো 10টা কুকুর আমি পকেটে নিয়ে ঘুরি। আয় না, দেখি কেমন দৌড়নি দিতে পারিস। কুকুর এবার বিকট শব্দে ঘেউ করে উঠল। রূপা আরও এক ধাপ এগিয়ে গিয়ে তর্জন, চুপ, একদম চুপ, বেশি বাড়াবাড়ি করলে তোকে আজকে ডাল ভাত খাবো। তোর কপালে আজ শনি আছে। ঠিক চরম অভাবনীয় মুহূর্তে একটা অঘটন ঘটল। কুকুর এমন হ্যাঁচকা টান দিল যে পচা রশি গাছ থেকে খুলে গেল। রূপার চোখের সামনে আকাশ ভেঙে পড়ল। সে দেখল রশি খোলা, তার কুকুরটা দাঁত বের করে ঠিক তার দিকে লিখছে। ও মারেই খেয়ে ফেলল রে। 1 সেকেন্ডও দেরি না করে রূপা কাঁধের ব্যাগ শক্ত করে ধরে অলিম্পিক লেভেলে দৌড় দিল। পেছনে কুকুর ভৌ ভৌ করছে আর একটার পর একটা লাফ দিচ্ছে। রূপা সোজা অফিসের সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উপরে গেল। করিডোরে দাঁড়ানো পুলিশরা দেখলো একটা মেয়ে বুলেটের গতিতে দৌড়েছে, আর তার পিছনে পাগলা কুকুর। বাঁধন তখন আলতাফ মাহমুদের রুমের ঠিক সামনে এসে টিমের সাথে অন্তত সিরিয়াস ভঙ্গিতে কোনো ইনভেস্টিগেশন নিয়ে কথা বলছিল। হঠাৎ দেখলো পাশ দিয়ে ধোঁয়া ওড়ানোর মতো কিছু একটা উড়ে গেল। রূপা কাউকে দেখার সুযোগ পায়নি। সে সোজা আলতাফ মাহবুবের রুমে ঢুকলো। আলতাফ সাহেব তখন একটা ফাইল সই করছিল। হঠাৎ দেখলো রূপা ঝড়ের বেগে ঢুকে তার টেবিলের উপর দিয়ে একটা উড়াল দিয়ে সরাসরি তার চেয়ারের পিছনে গিয়ে আশ্রয় নিল। সে হাঁপানি আর কান্নাকাটি মিশিয়ে একাকার অবস্থা। আঙ্কেল বাঁচাও, ওই রাক্ষসটা আমাকে কাঁচা চিবিয়ে খেলো। আলতাফ মোহন নিজের চশমাটা টেবিলের উপর রেখে রূপার হাঁপানো দেখে জোরে দিয়ে হেসে উঠল। তিনি ভালো করে জানেন এই মেয়ে আর ওই কুকুর আদায় কাজ করার সম্পর্ক। রূপা তখনও ডিআইজি সাহেবের চেয়ারে এক কোণায় সেদিয়েছে। আলতাফ মাহবুব বললেন, আরে রূপা, তুই হঠাৎ এই সময় আর এইভাবে কেউ জান নিয়ে দৌড়ে আসলো কেন? রূপা তখন দরজার দিকে তাকিয়েছে, যেখানে কুকুরটা জিভ বের করে হা হা করে হাঁপাচ্ছে আর রূপাকে মাঝে মাঝে গড়গড় করছে। রূপা কাঁপা কাঁপা গলায় কুকুরটিকে দেখে নালিশ করবে, দেখো আঙ্কেল, ওই বেয়াদব কাল্লুটা আমাকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্য পিছু নিয়েছে। সরকার অফিসের কুকুর বলে যা তা করবে।
আলতাফ মাহমুদ দরজার দিকে তাকিয়ে কুকুরটার অবস্থা দেখে আবার হাসলেন। তিনি রূপার দিকে তাকিয়ে একটু রহস্য করলেন, সত্যি করে বলো তো মা, তুই কি আবার কুকুরটার সাথে কোনো দুষ্টুমি করছিস? রূপা একদম ভিজা বেড়ালের মতো মাথা চুলকাতে চুলকাতে অপরাধী ভঙ্গিতে মাথা নাড়ল। তার এই অসহায় ভঙ্গি দেখে আলতাফ মাহবুব আর কথা বাড়লেন না। তিনি পিয়নকে ডেকে কুকুরটাকে সরিয়ে আবারও শক্ত করে বেঁধে রাখার নির্দেশ দিলেন। ঘরের বাইরে তখন বাঁধন আর অকল দাঁড়িয়ে ছিল। অকল কুনি দিয়ে বাঁধনকে একটু গুঁতো মেরে ফিসফিস করলো, কিরে বাঁধন, খেয়াল করলি? মনে হলো একটা মেয়ে ঝড়ের বেগে দৌড়ে স্যারের ক্যাবিনেট ঢুকলো, ব্যাপারটা কি? বাঁধন কোনো উত্তর দিল না। তার চোয়াল শক্ত হয়ে গেল। সে অখিলকে বলল, তুই এখানে দাঁড়া, আমি দেখছি। বাঁধন ধীর পায়ে আলতাফ মাহমুদের রুমে প্রবেশ করতে হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের মতো থমকে গেল। সে দেখল একটু আগে যে ডিআইজি সাহেবের কঠিন মুখে একটা আসামির খোঁজ না পাওয়া ঝাড় দিচ্ছিল, তিনি এখন রূপার সাথে খোশ গল্পে মেতেছেন। রূপা আলতাফ মাহবুবের পাশের চেয়ারে জাঁকিয়ে বসে তার কোনো কথায় খিলখিল করে হাসছে। রূপা সেই ঘ্যাস দাঁত বের করে হাসি আর চোখের কোণে চপলতা থেকে বাঁধনের বুকের ভেতর আবার চেনা ঝড় শুরু হয়ে গেল। এই মেয়ে কেন সবসময় তার আশেপাশে এসে তার সব গাম্ভীর্য ধুলোয় মিশে দেয়? রূপা তখনও বাঁধনকে খেয়াল করেনি। বাঁধন নিজের সামনে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল। সে ভাবল, এখনই এই পাগলিটার সামনে যাওয়া ঠিক হবে না। সে উল্টো ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে আলতাফ মাহমুদের ভরাট করা শুনেছিল, আরে বাঁধন, এসো, আবার চলে যাচ্ছ যে, ভেতরে এসো। বাঁধন নামটা কানে যেতে রূপার হাসি ব্রেক উঠল। সে চমকে পেছনে তাকল। ইউনিফর্মে থাকা এই দীর্ঘদেহী যুবককে পেছন থেকে দেখে রূপার মনে কৌতূহল হলো। বাঁধন খুব ধীরে ধীরে সামনে ঘুরে দাঁড়ালো। সে আলতাফ মাহমুদের সামনে এসে শটাং স্যালুট দিল এবং পেশা দুটো পেছনে নিয়ে পেশাদারি ভঙ্গিতে বলল, জি স্যার। বাঁধন পুরোপুরি সামনাসামনি দেখে রূপা একদম স্থবির হয়ে গেল। তার চোখের পলক যেন পড়ছেই না। এই তীক্ষ্ণ চোখ জোড়া তাকে তাড়া করে বেড়েছে। আর সেই চোখ দুটো সে নিজের অজান্তে ডায়েরির পাতায় এঁকে ফেলেছে। বাঁধন আজ যেন এক গ্রীক দেবতাকে হার মানাচ্ছে। তার তীক্ষ্ণ নাক, পাতলা চিকন একজোড়া ঠোঁট আর চোয়ালে শক্ত হাড়ের গড়ন তাকে এক ধরনের রাজকীয় আভিজাত্য দিচ্ছে। রূপার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় শুরু করলো। বাঁধনের গায়ে আজ নেভি ব্লু রঙের শর্ট ইউনিফর্ম, যার ফিটিং এতটাই নিখুঁত যে সুঠাম কাঁধ আর পেশিবহুল হাত দুটো প্রতিটি ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। ইউনিফর্মের হাফহাতা থেকে বেরিয়ে আসা ফর্সা আর বলিষ্ঠ হাতের কবজি শোভা পাচ্ছে কালো ফিতার একটি ঘড়ি। তার কোমলের চামড়া বেল্টের ডান পাশে খুব নিপুণভাবে রাখা হয়েছে সরকারি সিলভার রঙের রিভলভারটার জন্য তার কঠোর ব্যক্তিত্ব আরও বাড়িয়ে দিছে। তার শার্টের বাঁ পাশের পকেটে রাখা একটি স্টাইলিশ স্মার্টফোন, যার অর্ধাংশ বাইরে থেকে উঁকি দিচ্ছে। বুকের ডান পাশে তার নামের নেমপ্লেটে রোদে চিকচিক এসপি বাঁধন। সারাদিনের কর্মব্যস্ততায় ক্লান্তিতে বাঁধনের চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে এসে রেখেছে, যা ব্যক্তিত্ব আর অন্য ধরনের আবেদন যোগ করছে। রূপা আজ খুব কাছ থেকে দেখল বাঁধনের বাম ব্রুশে স্লিট করা কাটা দাগটা। এর আগে দুবার সে হেলমেটের নিচে দাগটা দেখেছিল, কিন্তু আজ সেই দাগটা বেশ লম্বা আর ফর্সা গায়ে চামড়া ভেদ করে একেবারে সাদা কাগজের মতো জ্বলজ্বল করছে। রূপাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে থেকে বাঁধন বিরক্তি আর অস্বস্তি মেশানো এক অদ্ভুত অনুভূতি নিজের ঠোঁট ধরল। এই মেয়ে কেন বারবার তাকে দেখলে ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে থেকে সে ভেবে পায় না। তাদের এই নীরবতার মাঝে আলতাফ মাহমুদ বাঁধনের দিকে তাকিয়ে দিয়ে বললেন, বাঁধন, ও হচ্ছে রূপা, ধরতে পারো আমার মেয়ে। আর রূপা, ও হচ্ছে বাঁধন, পেশায় এসপি, নতুন জয়েন করছে। বাঁধন নামটা শুনতে রূপার ভেতরে এক বিশাল খটকা রাখলো। তার সৎ ভাইয়ের নামও বাঁধন। তবে কি এই রুক্ষ মেজাজে এসপি সাহেব তার ভাই? পরক্ষণে সে নিজেকে নিয়ে ধমক দিল, ছি ছি, কী সব আবল তাবল ভাবছে। নাম তো একই হতে পারে। আর নিজের ভাই হলে কি বাঁধন থেকে চিনতে পারতো না? রূপা কোনোরমতে নিজের দীর্ঘশ্বাস ফেলে বাঁধনের দিকে তাকে বলে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? বাঁধন শান্ত গলায় উত্তর দিল, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? রূপা যান্ত্রিকভাবে মাথা নাড়ল, জি স্যার, আলহামদুলিল্লাহ। এরপর আলতাফ মাহমুদের দিকে ফিরে বললেন, তাহলে আঙ্কেল, আমি এখন যাই, আবার একদিন আসবো। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আলতাফ মাহমুদ তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, না একদম না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন দেশের পরিস্থিতি ভালো না। তিনি বাঁধনের দিকে
তাকিয়ে আদেশ দিলেন, বাঁধন তুমি ওকে ওর বসার সামনে নামিয়ে দেশে আসতো। বা রূপা অনেক মানা করা সত্ত্বেও আলতাফ সাহেব কোনো কথা শুনলেন না। শেষমেশ বাধ্য হয়ে রূপাকে বাঁধনের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেলেন। করিডর দিয়ে বের হয়ে যেতে বাঁধন পুরো টিমের উদ্দেশ্যে গর্জে উঠল, আমি একটু ড্রপ করে আসছি, তোমরা যার যার কাজে যাও। আর মনে রেখো, কাজের বেলা আমি কোনো ফাঁকি চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আসামিদের কোনো ছোট তথ্য হলে আমার টেবিলে চাই। পুরো টিম একযোগে সেলুট দিয়ে বিদায় জানালো। অখিল একটু পিছিয়ে যেয়ে বাঁধনের কানের কাছে ফিসফিস করলো, কিরে স্যারের রুমে গিয়ে কি মেয়েটা পটিয়ে নিয়ে আসলি? দেখতে তো মাশাআল্লাহ, বানিয়ে ফেলবে নাকি আমাদের ভাবি? বাঁধন দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, বেয়াদব বলে বাঁধন তার বাইক স্টার্ট দিল। রূপা তার বিশাল বাইকটা দেখে কাঁপা কাঁপা গলে জিজ্ঞেসল, বাইক দিয়ে যাবো স্যার? বাঁধন বিরক্ত হয়ে উত্তর দিল, না, আমার মাথার উপর দিয়ে যাবে, ওঠো। স্যার, আমি বাইকে উঠতে ভয় পাই। মাথা নিচু করে মিনমিন করে বলে রূপা। বাঁধন বাইক স্টার্ট দিয়ে আবার থেমে গেল। সে প্রচণ্ড অবাক হয়ে রূপার দিকে তাকালো, চোখে মুখে এক বিস্ময়। সিরিয়াস? তুমি বাইক আসলি তুমি বাইকে উঠতে ভয় পাও? রূপা মাথা নিচু করে অপরাধীর মতো আলতো করে হ্যাঁ সূচক মাথা নাড়ল। বাঁধন এবার পড়ল মহাজালায়। সে পুলিশের মানুষ, সারা জীবন বাইক চালিয়ে অভ্যস্ত। একটা বড়সড় শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে বাঁধন বলল, কিচ্ছু হবে না, উঠে বসো। রূপা এবার বড় বড় ভীতু চোখে তাকিয়ে বলল, না, আমার খুব ভয় লাগে। এত ছোট গাড়ি যদি উল্টে পড়ে যায়। রূপার কথা শুনে বাঁধন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই জেনারেশনের মেয়েরা সাধারণত বাইকে উঠতে পাগল থাকে, আর এই মেয়ে বলছে কি না ছোট গাড়ি দেখে তার ভয় লাগে। রূপা অনুরোধের সুরে বলল, স্যার, আমি একাই চলে যাব, আপনি শুধু আঙ্কেলকে বলবেন না যে আপনি আমি আমার সাথে যাইনি, নাহলে আঙ্কেল খুব রাগ করবে। বাঁধন বাইকটা স্ট্যান্ডে নামিয়ে নিল, চাবিটা ঘুরিয়ে খুলে পকেটে পড়তে পড়তে গম্ভীর করে বলল, চলো, আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। রূপা অপ্রস্তুত হয়ে বলল, না না স্যার, প্রয়োজন নেই, আমি যেতে পারবো। শাট আপ! এত কথা বলো কেন তুমি? চুপচাপ আমার সাথে এসো। বলে বাঁধন গটগট করে হাঁটা শুরু করলো। পেছন পেছনে রূপা মাথা নিচু করে হাঁটছে। সে লক্ষ্য করে লোকটা কত লম্বা। বাঁধন পা ফেলার ভঙ্গি আর তার দীর্ঘদেহের সামনে রূপাকে নিজেকে একদম ছোট বাচ্চার মতো মনে হচ্ছে। হঠাৎ রাস্তার মোড়ে একটা ধাপধাপে সাদা খরগোশ বসে থাকতে দেখলে রূপা। মনে হচ্ছে অবুঝ প্রাণীটা পথ হারিয়ে ফেলেছে। সে বিচিত্র এক ধরনের শব্দ করছিল। দৃশ্যটা দেখা মাত্র রূপার সব ভয় ভুলে দৌড়ে গিয়ে খরগোশটার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে বাঁধন ফোনে একটা কল আসে। সে কথা বলতে বলতে কিছুটা এগিয়ে দিল। কথা শেষ করে সে পিছনে তাকাতে দেখলো রাস্তার ধারে রূপা ওই নোংরা খরগোশটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাঁধন দ্রুত পায়ে রূপার সামনে এসে ভুরু কুচকে দাঁড়িয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলো, এই নোংরা জিনিসে হাত দিয়েছো কেন? ফেলে দাও এক্ষুনি, কামড়ে দেবে তো। রূপা পরম মমতায় খরগোশটাকে আগলে ধরে বাঁধনের দিকে তাকিয়ে বলল, স্যার, ও নোংরা নেই, দেখুন কত ছোট বাচ্চা, মনে হয় পথ হারিয়ে ফেলছে। ওকে এভাবে ফেলে রেখে নিঘাত কেউ মেরে দিবে। বাঁধন নির্বিকার করে বলল, তো স্যার, ওকে আমি নিয়ে যাব। কি করবে বাসায় নিয়ে? পালবো, তারপর অনেক আদর করবো, তারপর অনেক বড় করবো ওকে, তারপর। রূপা মনে মনে বেশ অবাক হলো। লোকটা এত সব খুঁটিনাটি জানতে চাইছে কেন? বাঁধন আবার কড়া গলায় বলল, রেখে দাও বলছি, এগুলো খামচি দেয়। রূপা কথা না বাড়িয়ে খরগোশটাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তার চোখ মুখে জেদ বলে দিচ্ছে সে এটা ছাড়বে না। না, ওকে আমি নিয়ে যাব। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। পরিস্থিতি বেগতিক দিকে সে হার মেনে নিল। ওকে ফাইন, চলো। দুজনে মিলে হেঁটে বাজারের মোড়ের দিকে আসলো। বাঁধন একটা সিএনজি ডেকে চালককে অন্তত কড়া মেজাজের নির্দেশ দিল, ওকে একদম বাসার সামনে নামিয়ে আসবে। মাঝে অন্য কোনো প্যাসেঞ্জার নেওয়ার প্রয়োজন নেই, আশেপাশে কোথাও দাঁড়াবে না। ও যেভাবে ঠিকানা বলবে ঠিক সেভাবে নামিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? চালক ভয়ে ভয়ে মাথা নেড়ে সায় দিল। রূপা তার নতুন সঙ্গী খরগোশটাকে বুকে নিয়ে সিএনজিতে উঠে পড়ল। বাঁধন পকেট থেকে মানিব্যাগ বের করে চালককে অগ্রিম ভাড়া মিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে সিএনজির ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল। বাঁধন অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। অন্যদিকে শান্তা বেশ ক্লান্ত হয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। প্রচণ্ড রোদে তার মাথা যেন ফেটে দিচ্ছে। হঠাৎ একটা ছোট বাচ্চা দৌড়ে এসে শান্তর ওনার খামচে ধরে কাতর করে বলল, আন্টি আন্টি, আমার আম্মুকে বাঁচান। আমার আম্মু একটা গাছের নিচে বসে বসে ব্যথায় কাছে, আম্মুর অনেক রক্ত পড়ছে। শান্ত অবাক হয়ে বাচ্চাটার দুই কাঁধ ধরে নিচে শুয়ে বলে, কি বলো, তোমার আম্মু কোথায়?
বাচ্চাটা হাত উঁচিয়ে সামনের দিকটা দেখে দিল। ওই যে ওইখানে গাছের নিচে। শান্তা দেরি না করে বাচ্চাটার সাথে দ্রুত সেই জায়গায় আসলো, কিন্তু নির্দিষ্ট স্থানে এসে সে কাউকে দেখতে পেল না। সে অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, কই বাবু, এখানে তো কেউ নেই। ওই যে, কে বলছে কেউ নেই, আমরা আছি। কণ্ঠস্বর শুনে শান্তা চমকে উঠে তাকালো। দেখলো চারজন যুবক তাকে ঘিরে দাঁড়িয়েছে। সবার মুখে কালো রুমাল বাঁধা আর হাতে ধারালো ছুরি, দেখতে একদম দুর্ধর্ষ ডাকাতের মতো। শান্তা ভয়ে তাকাতে দেখলো এক সেই ছোট বাচ্চাটা মুখে একটা শয়তানি। শান্তা এবার বুঝতে পারলো তাকে কৌশলে এখানে ফাঁসিয়ে আনা হয়েছে। সে ভয়ে চিৎকার করতে দিলে একজন ছেলে জাপটে ধরে শান্তার গলার ছুরি ঠেকে হেসে বলে, চুপ, একটু সাউন্ড করলে একদম খুন করে ফেলবো। শান্তা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। ঠিক তখনই অন্য একটা ছেলে শান্তার নাকে একটা রুমাল চেপে ধরলো। ওষুধের তীব্র গন্ধে শান্তার সাথে সাথে অবশ হয়ে পড়ল। ছেলেটা তাকে পাজা খোলা করে তুলে একটা কালো কাচের গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে হাওয়া গেল। রবিন নামক ছেলেটি গাড়ি থেকে তার বসের কাছে ফোন দিয়ে উত্তেজিত করে বলল, বস, আজকে ধরছি। আজকে মালটা একদম জবরদস্ত, 5 লাখ তো শিওর। আমার মনে হয় আরও বেশি পাবেন। মেয়েটার যা ফিগার। ফোনের ওপাশে ফোনের ওপ্রান্ততে কেবিনের ঠোঁটে এক কুৎসিত শয়তানি হেসে ফুটে উঠল। সে বাম হাত দিয়ে সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে আয়েশ করে বলল, তাই নাকি? তাহলে তো একবার আমাকে ট্রাই করতে হয়। তাড়াতাড়ি নিয়ে এসছি বস, রাস্তা আছি। ওকে। মাগরিবের আজান শেষ হওয়ার সাথে সাথে রূপা তার বাসার সামনে নামলো। অনেক দেরি হয়ে গেছে। সে বাড়িতে ঢুকে দেখলো সোফায় আকাশ রাতশোহে ফোন টিপছে। আর কেউ নেই, হয়তো রূপার মা আর কাকি নামাজ পড়ছে। আকাশ রূপাকে দেখা মাত্র সোজা হয়ে বসলো। সে সরাসরি রূপাকে জিজ্ঞেস করলো, তোর হাতে ওটা কি, খরগোশ না? রূপা খরগোশটির মাথায় আলতো করে হাত বুলিয়ে জবাব দিল, হ্যাঁ ভাইয়া। আকাশ ভুরু কুচকে গম্ভীর গলা প্রশ্ন করলো, কোথা থেকে নিয়ে আসলি? রূপা ক্লান্তির জন্য ভেঙে পড়ছে। সে সংক্ষিপ্ত উত্তর দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ল। রাস্তা থেকে ভাইয়া, আমি অনেক টায়ার্ড, পরে কথা বলছি তোমার সাথে বলে রূপা উপরে নিজের রুমে চলে গেল। সে খরগোশটাকে পরম মমতায় তার পড়ার টেবিলের উপর বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। নামাজ পড়ে রজনী, রহমান আর শিল্পী রহমান বেরিয়ে এলো। শিল্পী রহমান আকাশের দিকে তাকিয়ে ব্যাকুল কণ্ঠে বলল, শান্তা এসেছে রে। আকাশ ফোন থেকে চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, শান্তা এসেছে মানে? শান্তা কি এখনো আসেনি? শিল্পী রহমান উদ্বেগের সাথে বলল, না তো, আমি তো ভাবছি এতক্ষণ বোধহয় চলে আসলো। আকাশ সোফা থেকে উঠে দাঁড়ালো। ফোনের সময় দেখলো 7টা বেজে গেছে। শান্তা এখনো বাড়ি ফিরেনি দেখে তার বুকের ভেতরটা কু ডাকতে শুরু করলো। সে মায়ের দিকে তাকিয়ে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মা, আমি দেখছি ও কোথায়। বলে সে আকাশ ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে এলো। ভার্সিটি থেকে শুরু করে শান্তার সব বান্ধবীর বাড়ি খোঁজা লাগালো, কিন্তু শান্তা কারো বাসায় যায়নি। আকাশ এবার চরম অস্বস্তি হয়ে ফোন দিল বাঁধনকে। বাঁধন তখন তার টিমের সাথে অন্তত স্পর্শকাতর এক ইনভেস্টিগেশনে নিয়ে মিটিং করছিল। মিটিংয়ের সময় ফোন আসে। বাঁধন বিরক্ত হয়ে কলটা কেটে দিল, কিন্তু ফোনটা আবার বেজে উঠল। 1 2 3 গুনে গুনে 5বার সময় বাঁধন দাঁতে দাঁত চেপে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে আকাশে উত্তেজিত গলা বলল, হালার ঘরে হালা, ফোন ধরছিস না কেন? আকাশের গলার স্বর আতঙ্কে টের পেয়ে বাঁধন মুহূর্তে পেশাদারি গাম্ভীর্যে ফিরে এলো। সে একদম স্পেশাল ভারী ও ধারালো কণ্ঠে জিজ্ঞাসা করলো, কন্ট্রোল ইউর টোন। আকাশ, কী হয়েছে? কোনো ইমার্জেন্সি? শান্তাকে পাওয়া যাচ্ছে না ভাই। কথাটা শোনা মাত্র বাঁধন স্প্রিংয়ের মতো চেয়ার ছেড়ে শটাং হয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখে চায়নি তলোয়ারের মতো তীক্ষ্ণ। সে গম্ভীর গলায় কমান্ড করলো, হোয়াট? আকাশ হাঁপাচ্ছে। সে হড়বড় করে বলে, হ্যাঁ ভাই, ভার্সিটি থেকে শুরু করে ও সব ফ্রেন্ডের বাসায় খুঁজছে, ও কোথাও নেই। বাঁধনের মস্তিষ্ক তখন ঝড়ের গতিতে কাজ করলো। সে ঠান্ডা কিন্তু কড়া গলায় জিজ্ঞাসা করলো, লাস্টে কখন ওর সাথে দেখাচ্ছে? তুই কি সব পসিবল রুট চেক করছিস? বা বাড়ি ফিরছে কি না কাউকে জিজ্ঞাসা করছিস? আকাশ উত্তর দিল, আরে বাসায় ফিরে নেই দেখেই তো আমি বাইরে হন্যে হয়ে খুঁজছি। বাঁধন এবার পূর্ণ কর্তৃত্বের সাথে আদেশ করল, লিসেন টু মি, প্যানিক করবি না। আমি এখন শান্তার সেলফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করে জন্য সাইবার টিমকে কমান্ড দিচ্ছি। তুই মেইন রোডে থাক, আমরা ফোর্স মুভ করছি, আমি আসছি। রূপা ফ্রেশ হয়ে খরগোশটার শরীর মুছে দিল। তারপর ওটাকে নাকে আলতো করে একটা টিপ দিয়ে খরগোশটা রূপার হাতে পরম মমতায় জিভ বুলাতে লাগলো। অবুঝ প্রাণী ভঙ্গি থেকে রূপা বোঝা যাচ্ছে যে ওর ভীষণ খিদে লেগেছে। রূপা হেসে উঠে আদ্র গলে বলল, ওলে, তোমার খিদে লেগেছে? রূপা দ্রুত রান্নাঘরে গিয়ে গাজর খুঁজে বের করলো। তারপর সুন্দর এক করে ছোট ছোট টুকরো খরগোশটার সামনে দিল।
খরগোশটা সাথে সাথে পরম তৃপ্তিতে কুচি কুচি করে খেতে লাগলো। রূপা অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এই প্রথম সে এমন কোনো খরগোশ দেখেছে যে কোনো খামচে দিচ্ছে না। মনে মনে এর আগে কেউ এই খরগোশটাকে খুব যত্ন করে পালছে, সে হয়তো ওকে শিখেছে ভালোবাসার মানুষ আসলে কি। রূপা মুগ্ধ হয়ে খরগোশটার খাওয়া দেখছিল। এই ছোট্ট প্রাণীর শান্ত স্বভাব তাকে অদ্ভুত শান্তি দিচ্ছিল। বাইরে কি হচ্ছে না হচ্ছে সেই চিন্তা যেন এখন আর তার মাথায় নেই। সে শুধু ওর নরম পশমে হাত বুলিয়ে ভাবলো, ভালোবাসা পেলে বন্য প্রাণী যে কতটা শান্ত আর আপন হয়ে যায়, এই খরগোশটা তার প্রমাণ। খুব দ্রুত গাজরের সবটুকু শেষ করে খরগোশটা রূপার কোলে মুখ গুজে শুয়ে পড়লো। রূপা মুচকি এসে আলতো করে কোলে তুলে নিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন অন্যরকম ভালো লাগা। সে মনে মনে কৃতজ্ঞতা জানালো সেই অজানা মানুষটার প্রতি, যে এই অবুঝ প্রাণীটিকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। রূপা ব্যালকনিতে এসে দাঁড়ালো। তার কোলে থাকা ছোট্ট খরগোশটার মাথায় আলতো করে হাত বুলোতে বুলোতে সে মিষ্টি গলে বলল, তোমার নাম কি রাখা যায় বলো তো? কিছুক্ষণ ভেবে সে নিজেই বলে ফেলল, চোখ একরাশ আনন্দ নিয়ে বলে, আজ থেকে তোমার নাম ক্যান্ডি। ক্যান্ডি মানে কি জানো? ক্যান্ডি মানে মিষ্টি। আর তুমি দেখতে খুব মিষ্টি, তাই তোমার নাম আজ থেকে ক্যান্ডি। রূপা খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে যেন পুরো ব্যালকনি প্রাণ ফিরে পেল। হঠাৎ নিচে রাস্তা থেকে একটা বাইক ভেসে এলো। মুহূর্তে সেখানে এসে থামলো ইস্তেক, তার পেছনে রনি। ইস্তেক দেখতে রূপার মুখের হাসিটা ধীরে ধীরে মুছে গেল। সারাদিন ধরে তাকে একবারও দেখেনি সে, অথচ এখন হঠাৎ করে সে আকাশ ফুঁড়ে এসে দাঁড়িয়েছে। রূপা কিছুক্ষণ নিঃশব্দে নিচে তাকিয়ে রইল। ইস্তেক বাইক থেকে নেমে রূপার দৃষ্টি আকর্ষণ করার জন্য অদ্ভুত সব অঙ্গভঙ্গি শুরু করলো। সে পকেট থেকে একটা চিপসের প্যাকেট বের করে রূপার দিকে বাড়িয়ে ধরার ভান করে খিলখিলে হাসতে লাগলো, যেন রূপার নিচ থেকে লাফ দিয়ে সেটা ধরবে। রূপা একবার আর চোখে নিচের দিকে তাকিয়ে আবার ক্যান্ডির নাকে আঙ্গুল দিয়ে খেলায় মগ্ন। ইস্তেক দেখলো কাজ হচ্ছে না। সে এবার পকেট থেকে একটা লাল রঙের প্লাস্টিকের চশমা বের করে চোখে পড়ে রনির দিকে ফিরে একটা জোকার টাইপের পোজ দিল। রনি হেসে কুটুকুটু হলো রূপার বুকের মেয়ে। রূপা ক্যান্ডিকে কোলে নিয়ে এমনভাবে কথা বলছে যেন পৃথিবীতে ইস্তেক বলে কেউ নেই। রূপার এই চরম অবহেলা দেখে ইস্তেকের ফানি ভাবটা মুহূর্তে উবে গেল। সে গাল ফুলে রনিকে বলবো, দেখলি রনি, সাহস কত বড়! আমি নিচে দাঁড়িয়ে এত কসরত করছি আর আমাকে পাত্তা না দিয়ে একটা লম্বা কানের ইঁদুর নিয়ে মগ্ন আছে। আমাকে ইগনোর করার কত বড় রিস্ক সেটাও জানে না। রনি বাইকে হেলান দিয়ে একটা বাঁকা হাসি দিল। বস হুট করে এসে এই পাগলামি শুরু করলেন, মেয়েটা তো আপনাকে সাইকো ভাববে। ইস্তেক পকেট থেকে সানগ্লাসটা বের করে স্টাইলে চোখে পড়ল। তারপর উপরের দিকে তাকিয়ে ভরকি আর ড্যাম কেয়ার কণ্ঠে হাঁকছিল, হ্যালো মিস, সামনে আজকেও আসলাম। কালকের মতো আবার জিজ্ঞাসা করবেন না তো যে আজকেও এখানে কেন? রূপা তখন ক্যান্ডিতে নরম পরশে আঙ্গুল চড়াচ্ছিল। সে একবারও ইস্তিয়াকের চোখের দিকে তাকালো না। একদম বরফ শীতল আর অবজ্ঞাপূর্ণ কণ্ঠে জবাব দিল, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, জানেন না? আর যারা কুত্তার লেজ সোজা করতে চায় তাদের মতো ফালতু সময় নষ্ট করার রুচি আমার নেই। শান্তা পিলপিল করে চোখ খুলল, নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করলো। তার কপালের হাত দিয়ে উঠে বসলো। মাথাটা প্রচণ্ড ভারী। হঠাৎ সব কিছু মনে পড়ে যেতে তার বুকটা ধক করে উঠল। কেউ তাকে অপহরণ করছে বুঝতে পেরে সে বাঁচাও বলে আর্তনাদ করে চাইল, কিন্তু আর্তনাদ করার আগে দরজা খুলে প্রবেশ করলো চওড়া সুঠামদের এক যুবক। শান্তা কেভিনের দেখে ভয়া তো কাঁপা কণ্ঠে বলল, আমায় এখানে কেন নিয়ে এসেছেন? প্লিজ ছেড়ে দিন। কেভিন এক চিলতে হাসি দিয়ে শান্তার দিকে এগোতে এগোতে কুশ্রী রসিকতা বলল, আরে রিল্যাক্স বেবি, এত হাইপার হচ্ছে কেন? তোমাকে তো ছেড়ে দেওয়ার জন্য আনা হয়নি। শান্তা বিছানায় পেছাতে পেছাতে আকুল গলে বলল, কেন আমাকে এখানে নিয়ে আসছেন? কী ক্ষতি করেছি আমি আপনাদের? প্লিজ আমাকে যেতে দিন। কেভিন শান্তার আরও কাছে ঝুঁকে এসে নেশাক্ত কণ্ঠে বলল, আরে ডার্লিং, ভয় পেও না, তুমি কোনো ক্ষতি করনি, তবে তোমার এই শরীরটা করেছে। সে আম্মাকে ডাকছে, কাম অন বেবি, জাস্ট এনজয়। বলে সে শান্তার উপর ঝুঁকে পড়ল। শান্তা রাগ আর ঘেন্নায় কেবিনকে ধাক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা করলো। কেবিন শান্তার দুই হাত বিছানায় লক করে দিয়ে শরীরের সুবাস নেওয়ার চেষ্টা করতে শান্তার সব শক্তি দিয়ে কেবিনের ঘাড়ে সজোরে কামড় বসে দিল। কেবিন যন্ত্রণায় কাঁকিয়ে উঠে বিছানায় একপাশে ছিটকে ফেলল। সে হাত দিয়ে ঘাড় চেপে ধরে হিংস্র ও রাগী কণ্ঠে গর্জে উঠল, এত বড় সাহস তুই কেবিনকে কামড়ে দিস? হারামি মেয়ে, ভালোভাবে আদর করতে চেয়েছিলি তুই দিলি না,
তোর কি অবস্থা করে দাঁড়া। শান্তা এক মুহূর্ত সময় নষ্ট করে বিছানা থেকে নেমে আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ টেবিলের উপর একটা ভারী মাটির ফুলদানিকে সে দ্রুত হাতে তুলে নিল আর কেভিনের মাথায় সজোরে আঘাত করলো। শিট! কেভিন মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। তার কপালে বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সে ব্যথায় আর্তনাদ করতে থাকলো। শান্তা বিছানার কোনায় নিজের ব্যাগটি দেখতে পেয়ে ছো মেরে নিয়ে পাগলের মতো রুম থেকে বেরিয়ে গেল। কেভিনের আর্তনাদ শুনে রবিন ঝড়ের বেগে রুমে ঢুকলো। কেভিনের রক্তাক্ত অবস্থা দেখে সে আতঙ্কিত কণ্ঠে বলল, ও গড, এটা কিভাবে হলো? আপনার মাথা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। কেভিন রক্তমাখা হাতটা নিজের জখমটা চেপে ধরে প্রতিহিংসা ভরা কুর কণ্ঠে বলল, সুন্দর জিনিসের দাম আর তেজ একটু বেশি। মেয়েটা পালিয়েছে। ওকে ধর। ওকে আমি এমন শিক্ষা দেব যে নিজের নাম উচ্চারণ করতে ঘৃণা বোধ করবে। শান্তা বাড়ি থেকে বেরিয়ে দেখলো চারদিকে ঘুটঘুটে অন্ধকার। চারপাশ থেকে বন্য জীবজন্তুর ডাক ভেসে এসছে। তার মনে হচ্ছে এটা কোনো গভীর জঙ্গল। হঠাৎ সে দেখলো চারজন লোক তাকে ধরার জন্য হন্যে হয়ে আসছে। সে আর কিছু না ভেবে ঘন জঙ্গলের দিকে মরণপথ দৌড় দিল। পিছু পিছু ধাওয়া করলো রবিন আর সঙ্গপঙ্গরা। পিছন থেকে রবিন হুমকি ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই দাঁড়া, পালালে কিন্তু হাসর খুব খারাপ হবে। শান্তা থামলো না। বাঁচার শেষ চেষ্টাটুকু দিয়ে দৌড়াচ্ছে। একসময় সে হাঁপিয়ে উঠল। ফুসফুস করে ফেটে যাওয়ার দশা। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। সে দ্রুত নিজেকে আড়াল করার জন্য একটা ঘন ঝোপের ভেতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর রবিনরা যেখানে এসে থামলো। রনি চারপাশে দেখে বাকি ছেলেদের উদ্দেশ্যে আদেশ সুচির কণ্ঠে বলল, কোথায় গেলে? এত তাড়াতাড়ি এই জঙ্গল পার হওয়ার কথা না। আমার মনে হয় আশেপাশে আছে। সবাই আলাদা করে সার্চ করো। সবাই আলাদা করে শান্তাকে খুঁজতে লাগলো। শান্তা জমির মধ্যে একটা মোটা কাঠের ডাল খুঁজে পেল। ঠিক সেই মুহূর্তে একটা ছেলে শান্তার একদম কাছে চলে আসলো। শান্তার সুযোগ বুঝে হাতের লাঠি দিয়ে সজোরে ছেলেটার মাথায় আঘাত করলো। ছেলেটা ব্যথায় আত্মনাদ করতে গেলে শান্তা খপ করে তার মুখ চেপে ধরল আর অন্য হাতে এক মুঠো ধুলো নিয়ে সজোরে ছেলেটার চোখে মেখে দিল। যন্ত্রণায় ছটফট করতে থাকা ছেলেটার পকেট থেকে সে ফোন বের করে নিল। ফোনটা লক করা থাকলেও সে বিন্দুমাত্র দেরি না করে ইমার্জেন্সি 909 ডায়াল করলো। ওপাশ থেকে ওসি অখিল পেশাদার গাম্ভীর্য নিয়ে ফোন রিসিভ করতে, হ্যালো, কন্ট্রোল রুম থেকে বলছি, আপনার সমস্যা বলুন। শান্তা হাঁপাতে হাঁপাতে অস্থির কণ্ঠে বলে, স্যার, আমি শান্তা, আমাকে বাঁচান। আমাকে একটা জঙ্গলের ভিতরে তুলে নিয়ে আসা। ওরা আমার অনেক বড় ক্ষতি করতে চায়। অখিল চমকে উঠল। সে দ্রুত সহকর্মীদের সিগন্যাল দিয়ে তৎপর সাথে বলে, শান্তা, আমরা তোমাকেই খুঁজছি। শান্ত হও, আমাদের বলো তুমি ঠিক কোন জায়গায় আছো। শান্তা কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না স্যার, শুধু চারিদিকে ঘন জঙ্গল আর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। অখিল তাকে সাহস দিয়ে দৃঢ় কণ্ঠে বলে, শোনো শান্তা, ফোনটা একদম কাটবে না। আমাদের সাথে লাইনে থাকো। আমরা তোমার লোকেশন ট্র্যাক করছি। একদম ভয় পেও না। পুলিশ টিম মুভ করছে, জাস্ট হোল্ড অন। ফোনটা লাইনে রেখে অখিল কম্পিউটারে অপারেটরকে কর্তৃত্ব স্বরে নির্দেশ দিল, ফার্স্ট, এই নাম্বারটা ইমিডিয়েট ট্রেস করো। আই ওয়ান দ্য কোঅর্ডিনেটস রাইট নাও। এরপর দ্রুত এসপি বাঁধনকে কল দিল। বাঁধন তখন শান্তার নিজের ফোনের লোকেশন ট্র্যাক করে দেখছিল সেটা তার বাড়িতেই পড়েছে। অখিল ফোন পেতে বাঁধন উদ্বিগ্ন কিন্তু গম্ভীর কণ্ঠে রিসিভ করলো। অখিল দ্রুত জানালো, শান্তার খোঁজ পাওয়া গেছে। ও 999 কল করেছে। ও হিউম্যান ট্রাফিকের খপ্পরে পড়ছে। এখন একটা জঙ্গলের ভিতরে আছে। বাঁধন বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে কমান্ডিং ভয়েসে জিজ্ঞেস করলো, লোকেশন কি পিক পয়েন্টে পাওয়া গেছে? অখিল উত্তর দিল, আইটি সেল কাজ করছে, কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যাব। বাঁধন তার গান বেলটা ঠিক করতে করতে চূড়ান্ত পেশাদারিত্বের সাথে আদেশ করলো, লোকেশন পাওয়ার সাথে সাথে আমাকে ম্যাপ ফরওয়ার্ড কর আর সবকটা এন্ট্রি পয়েন্ট ব্লক করার জন্য লোকাল থানাকে অ্যালার্ট পাঠা। আই অ্যাম অন দ্য ওয়ে মাই। কিছুক্ষণের মধ্যে লোকেশন ট্র্যাক করে বাঁধন সহ পুরো পুলিশ টিম রওনা দিল। এদিকে শান্তা ওই ছেলেটা মুখ ছেড়ে দিয়ে পাশে এলিয়ে পড়ল। তার শরীরটা প্রচণ্ড দুর্বল। সাথে সাথে ছেলেটা চিৎকার শুরু করতে সে শব্দে রবীন্দ্র দৌড়ে এসে শান্তাকে দেখতে পেয়ে দুজন তাকে টেনে হিঁচড়ে তুলল। রনি ও বাকিরা মিলে আহত ছেলেটাকে পা জাকলো করে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। শান্তার তখন জ্ঞান হারানোর মতো অবস্থা। তাকে টেনে হিঁচড়ে আবার সেই বাড়িতে এনে রুমের ভিতর ছুঁড়ে মারল। শান্তা তার দুর্বল শরীর নিয়ে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। কিছুক্ষণ পর কেভিন আবার রুমে ঢুকলো। তার মাথায় সাদা ব্যান্ডেজ, চোখ দুটো রক্তবর্ণ। শান্তা আবারও কেভিনকে দেখে আকুল হয়ে উঠল, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি আপনার বোনের মতো। কেভিন ক্ষিপ্ত
গতিতে এগিয়ে এসে শান্তার চুলের মুঠি ধরে হিংস্র কণ্ঠে বলল, হারামি মেয়ে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার মাথা ফাটিয়েছিস। তোর আজ এমন হাল করবো যে আয়না তোর নিজের চেহারা দেখলে তুই ভয় পাবি। বলেই কেভিন নিজের কোমরের বেল্ট খুলে শান্তার দুহাত শক্ত করে বেঁধে দিল। এরপর তার শান্তার গায়ে পোশাকটা টেনে ছিঁড়ে ফেলল। শান্তা অসহায় চোখে বন্ধ করে গগনবিদারী চিৎকার করে বলল, ও আল্লাহ, তুমি আমার মরণ লেখো। কেভিন শান্তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং পশুর মতো আচরণ করলো। শান্তার সারা শরীর সে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। শান্তা আত্মনাদ করতে গিয়ে বাঁচার শেষ আশাটুকু হারিয়ে ফেলল। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকলো অখিল। ভেতরের দৃশ্য দেখে অখিল কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে চোখ বন্ধ করে নিল। অপমানের রাগে তার শরীর কাঁপছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে এক লাথি মারল কেভিনকে। কেভিন ছিটকে পড়ে চিৎকার করে উঠল, আহ, কোন কুত্তার বাচ্চা রে এটা? পিছন থেকে অখিল বজ্রকণ্ঠে গর্জে উঠল, তোর আজরাইল। কেভিন বিছানা থেকে নেমে অখিলকে দেখে চমকে উঠল। তার এই গোপন ডেরায় পুলিশ কীভাবে ঢুকলো? শান্তা তখন বিছানায় বিধ্বস্ত অবস্থায় পড়েছে। অখিল এক মুহূর্ত দেরি না করে নিজের গায়ে পুলিশ ইউনিফর্মটা খুলে শান্তার শরীরে জড়িয়ে দিল। এই সুযোগে কেভিন জানলা দিয়ে লাফিয়ে দৌড়ে পড়ল। শান্তা কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, ওরা আমাকে কলঙ্কিত করে দিল। এই সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। অখিল পরম মমতায় শান্তাকে নিজের বুকে চেপে সান্ত্বনা দিল, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। অখিল দ্রুত বাঁধনকে ফোন দিল। বাঁধন তখন বাকি গুন্ডাদের সাথে তুমুল লড়াই। চারপাশে থেকে বৃষ্টির মতো গুলি ছুটছে অপরাধীদের। পুলিশ বাহিনী প্রথমে আত্মরক্ষা করলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর তারা পাল্টা গুলিবর্ষণ শুরু করছে। বাঁধন অনেক কষ্টে অখিলকে ভেতরে পাঠাতে পেরেছিল। সে একটা বড় গাছের আড়ালে পজিশন নিয়ে অখিলের ফোন রিসিভ করে হাঁপাতে হাঁপাতে, অখিল, তুই ঠিক আছিস? শান্তাকে পেয়েছিস? শান্তা অখিল ওপাশ থেকে গম্ভীর কিন্তু কিছুটা অস্থির হলো। শান্তাকে পেয়েছে, ও সুরক্ষিত। কিন্তু যে অপরাধী শান্তার ক্ষতি করতে চেয়েছিল সে পিছনের জানলা দিয়ে পালিয়ে গেছে। শান্তার অবস্থা খুব একটা ভালো না রে, আমি ওকে পিছু নিতে পারছি না, আগে ওকে সামলাতে হয়েছে। বাঁধন দাঁতে চাই বলল, ওকে, তুই শান্তার ওখানে থাক, বাকিটা আমি দেখছি। বলে বাঁধন রিভলভার হাতে নিয়ে পিছনের ঘন জঙ্গলের দিকে দৌড় শুরু করলো। এদিকে কেভিন উন্মাদের মতো দৌড়াতে দৌড়াতে হঠাৎ গাছের শিকড়ে হোঁচট খেয়ে উবুর হয়ে পড়ে গেল। সে ওঠার সঙ্গে সঙ্গে দেখলো যমদূতের মতো তার সামনে দাঁড়ালো বাঁধন। বাঁধন সরাসরি কেভিনের কপালে রিভলভার তাক করে কঠোর কণ্ঠে গর্জে উঠল, হ্যান্ডস আপ, একদম নড়াচড়া করবে না, জাস্ট স্যালেন্ডার রিফর দ্য ল। আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে একদম খুলি উড়িয়ে দেবো, পালানোর রাস্তা বন্ধ। জাস্ট কিপ ইউর হ্যান্ডস হেয়ার, আই কাম ক্যান সি দেম। কেবিনের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে মারিয়া হয়ে চারপাশ দেখল। হঠাৎ সে তার পুরনো চতুরতা কাজে লিখে দু হাতে মাটি চেপে ধরে এক মুঠো ধুলো পলক ফেলার আগে সে ধুলোটা বাঁধনের চোখে ছুঁড়ে মারল। বাঁধন তীব্র যন্ত্রের মুহূর্তে চোখ বন্ধ করে ফেলে, তার চোখ যেন পুড়ে যাচ্ছে। এই সুযোগে কেভিন বাঁধনের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। বাঁধন রাগে আর ধৈর্যের বাঁধ ভেঙে কিসের আইন, কিসের পেশাদারিত্ব সব ভুলে গিয়ে চোখ বন্ধ অবস্থায় আন্দাজে কেবিনের নাক বরাবর একটা ঘুষি মারল। কেবিন ছিটকে মাটিতে পড়ে গেল। বাঁধন পকেট থেকে টিস্যু বের করে দ্রুত ওর চোখ মুছে কেবিনের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর ইচ্ছে মতো মারতে মারতে ক্রুদ্ধকণ্ঠ বলল, হারামির বাচ্চা, তোকে ভালোভাবে স্যালেন্ডার করতে বলছি, তুই আমার চোখে ঝুলে দিস? তোর কত বড় সাহস, আমি এটাই দেখব। কেভিন পাল্টা আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু বছরের পর বছর ট্রেনিং নেওয়া বাঁধনের কৌশলের কাছে সে নস্যি। বাঁধন মারামারি করার স্টাইল একদম সিনেমার অ্যাকশন হিরোদের মতো নিখুঁত। কেভিন নাক মুখ ফেটে রক্ত ঝরতে লাগলো। ধস্তাধস্তি এক পর্যায়ে বাঁধন বেল থেকে রিভলভারটা মাটিতে পড়ে গেল। কেভিন মাটিতে লুটিয়ে থাকা অবস্থায় ওটা দেখতে পেল এবং বিদ্যুৎ বেগে রিভলভারটা হাতে নিয়ে বাঁধনকে লক্ষ্য করে ট্রিগার চেপে দিল। পরপর গুলির শব্দ। বাঁধনের কপাল ভালো, সেই গুলিটা বুকে না লেগে হাতে বিঁধল। বাঁধন যন্ত্রণায় হাত চেপে ধরে আত্মনাদ করল, আহ শিট। কেভিন টালমাটাল অবস্থায় উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলো। বাঁধন এক হাত দিয়ে অন্য হাতের খপ্পরটা চেপে ধরে সেই অবস্থায় কেভিনের পিছু নিল। সে জঙ্গলে লাগাতার মারিয়ে দৌড়াতে দৌড়াতে এক হিমশিত আর জেদি কণ্ঠে চিৎকার করলো, ভালোই ভালোই বলছি, ধরা দে, নইলে আজ যদি তোকে জ্যান্ত ছেড়ে দেই না, তবে আমি বাঁধন না। এমন অবস্থা তোর কবরে যে বেঁচে থেকেও তুই প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করবি। দৌড়াতে দৌড়াতে বাঁধনের শরীর এখন একদম অবশ হয়ে এসছে। মাথায় প্রচণ্ড ঝিমঝিনি,
চোখ ভেঙে ঘুম আসছে। সে বুঝতে পারছে না কিছুক্ষণ এভাবে চললে সে জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু ওই নরপিশাচ অপরাধী কেভিনকে তাকে ধরতে হবে, নাহলে সব শেষ। বাঁধন যখন টালমাল পায়ে শেষ চেষ্টাটুকু করছিল, ঠিক তখনই তার চোখের সামনে বিদ্যুৎ বেগে একটা মেয়ে দৌড়ে গেল। বাঁধন মুহূর্তের জন্য থমকে গেল। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। চাঁদের আবছা আলোয় মনে হচ্ছে কোনো এক রূপকথার পরী জঙ্গল চিরে বেরিয়েছে। মেয়েটার পরনে ধবধবে সাদা রঙের একটা লম্বা ডিপ ড্রেস, যার হাতাগুলো অনেক বেশি চওড়া ও ঝুলন্ত। পিঠে ঝুলানো তীরের তীরের তৃণ আর হাতে মজবুত একটা ধনুক। তার লম্বা কালো চুলগুলো পিঠ ছাপিয়ে নিচে নেমে গেছে, আর মুখটা একটা পাতলা ওড়না কাপড়ে ঢাকা। শুধু রহস্যময় একজোড়া চোখ দেখা যাচ্ছে। মেয়েটা এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে খুব নিখুঁতভাবে তার ধনুক দিয়ে একটা তীর লক্ষ্য করে কেবিনে পিঠে শাঁসা একটা শব্দ হলো, আর পরের মুহূর্তে সেই বিষাক্ত তীরের মতো ফলা গিয়ে বিঁধল কেবিনের পায়ে। কেবিন মরণ চিৎকার করে আছাড় খেয়ে পড়ে গেল। বাঁধন আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার চোখের সামনে পুরো জঙ্গলটা যেন বনবন করে ঘুরছে। সে পাশে থাকা একটা বিশাল পুরনো গাছের সাথে হেলান দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। তার ইউনিফর্মে হাতা বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে। ঝাপসা দৃষ্টিতে সে শুধু সে সাদা পোশাকধারী রহস্যময় মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। বাঁধন ফিসফিস করে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে শুধু অপলক দৃষ্টিতে ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা দ্রুত পদে এসে বাঁধনের সামনে দাঁড়ালো। বাঁধনের হাতের ক্ষত থেকে তখনও গলগল করে রক্ত ঝরছে, যা দেখে মেয়েটার দুশ্চিন্তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, ইয়া আল্লাহ, আপনার তো গুলি লেগেছে, অনেক রক্ত বেড়েছে। কথাটা বলে মেয়েটা তড়িঘড়ি করে বাঁধনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। চারপাশে ঘন জঙ্গল থেকে একদম নিস্তব্ধ। শুধু বাঁধনের যন্ত্রভারী নিঃশ্বাস আর ঘাড়ের উপর রক্ত পড়ার শব্দ যেন চারপাশের নিস্তব্ধতাকে আরো গাঢ় করে দিচ্ছে। গাছের গায়ে হেলান দিয়ে তাকে বাঁধন ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। তবুও অসীম কষ্টে চোখ তুলে মেয়েটার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলে, কে তুমি? এই বিষাক্ত জঙ্গলে একা কী করছো? মেয়েটা তার কোনো কথা জবাব দিল না। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা আর অজানা ভয়ে খেলা করছে। সে নিজের পোশাকের আড়াল থেকে একটা ছোট তীক্ষ্ণ ছুরি বের করলো। সে এক মুহূর্ত দেরি না করে সে বাঁধনের হাতে ক্ষত স্থানটা ছুরি ছোঁয়ালো। ধাতব ফলার স্পর্শ লাগতে বাঁধন যন্ত্রণা ছটফট করলো। ও শিট! ও নো নো নো! আহ! মেয়েটা তবুও থামল না। দাঁত চেপে অন্তত সাবধানে কিন্তু কাপা হাতে মাংসের ভিতরে ঢুকে যাওয়া গুলিটার মাথাটা খুঁজে বের করলো। তারপর হঠাৎ করে সজোরে একটা টান দিল। বাঁধন সজোরে আর্তনাদ করে উঠল। যন্ত্রণার তীব্রতা সইতে না পারে অবচেতনভাবে মেয়েটাকে নিজের দিকে হ্যাঁচকা টানে টেনে নিল এবং শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল। সেই মুহূর্তে পুরো পৃথিবীটা থমকে গেল। চারপাশের জঙ্গল, বাতাসের শব্দ সব যেন মুহূর্তে উধায়। শুধু শোনা যাচ্ছিল বাঁধনের বুকের ভেতরে ধুকপুকানি করা পাগলাটে স্পন্দন। মেয়েটা একদম পাথরের মতো স্থির হয়ে থাকলো। বাঁধনের বুকের এত কাছাকাছি থাকা অবস্থায় সে স্পষ্ট শুনতে পাচ্ছিল তার হৃৎপিণ্ডের প্রতিটি আঘাত। মেয়েটি নিজের শরীর কাঁপতে লাগলো, নিঃশ্বাস হয়ে এলোমেলো। এই অদ্ভুত স্পর্শ তার ভেতরে চেনা জগৎটাকে মুহূর্তে তছনছ করে দিচ্ছে। হঠাৎ করে সম্বিত ফিরল মেয়েটা। সে ছিটকে নিজেকে সারিয়ে নিল। এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না। পেছনে না ফিরে তাকে তীরের বেগে দৌড়ে হারিয়ে গেল ঘন জঙ্গলের গহীন অন্ধকারে। বাঁধন ঝাপসা চোখে অপলক তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে। প্রচণ্ড ব্যথায় চলে যাওয়া ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। সে কাঁপা গলায় বিড়বিড় করে বলল, তুমি যেই হও, তোমাকে আমার সামনে আনতে হবে। আমি তোমাকে খুঁজে বের করবো। কথাটুকু উচ্চারণ করার শক্তিটুকু যেন নিভে গেল। বাঁধন সেখানে নিথর হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। পুরো ময়মনসিংহ শহর জুড়ে এখন যেন এক স্বস্তির নিঃশ্বাস বইছে। শহরের সবথেকে কুখ্যাত পাপিষ্ঠ আসামি কেভিন ধরা পড়েছে। এই খুশিতে চারিদিকে বিজয়ের মতো রীতিমতো বিজয়ের উল্লাস। কাল রাতে বিশাল পুলিশ বাহিনী জঙ্গল ঘিরে ফেলে কেভিনকে খাঁচায় বন্দি করে নিয়ে গেছে, আর ক্ষতবিক্ষত বাঁধনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। রহমান পরিবার সবাই হাসপাতালে ভিড় জমেছে, শুধু রূপা ছাড়া। সে কোনো এক অজানা কারণে নিজের বাড়িতে বন্দি করে রেখেছে। বিকেলে মিঠে রোদে বাঁধনকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আকাশ অন্তত সাবধানে নিজের কাঁধে ভর দিয়ে বাঁধনকে তার রুমে নিয়ে আসলো। বিছানায় আধশোয়া করে বসিয়ে দিয়ে
আকাশ পরমমতা বলল, তুই এখন একটু জিরিয়ে নে, শরীরটা অনেক ধকল গেছে, এখন বিশ্রাম নিলে ভালো লাগবে। বাঁধন ফ্যাকাশে মুখটা আকাশের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলো, শান্তা ঠিক আছে? হ্যাঁ, ও একদম ঠিক আছে। কাল রাতে অখিল নামের ওসি সাহেব নিজের দায়িত্বে ওকে বাসায় পৌঁছে দিয়েছে। বাঁধন আর কথা বাড়ালো না। ক্লান্তির শরীর ভেঙে আসছে, সে চুপচাপ বিছানার বালিশে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলো। কিন্তু চোখ দুটো বন্ধ করতে রাতে সেই গুটগুটো অন্ধকারে জঙ্গলে আর রহস্যময়ী মেয়েটার উজ্জ্বল চোখজোড়া বিদ্যুতের মতো তার মনের পর্দা ভেসে উঠল। বাঁধন মুহূর্তে চোখ খুলে আবার বন্ধ করলো, আর বুকের ভেতর এক অজানা কৌতূহল তোলপাড় শুরু করলো। কেন জানি ওই মায়াবী চোখজোড়া তার বড্ড চেনা লাগছে, যেন কোনো এক হারানো স্মৃতির পাতায় এই দৃষ্টি সে আগে থেকে চেনে। কিন্তু হাজারো চেষ্টা করে সেই চেনা মুখটা সে মনে করতে পারল না। অস্থিরতা আর যন্ত্রণায় বাঁধন নিজের মাথায় হাত চেপে ধরল। আকাশের তাকে কুঁকড়ে যেতে উদ্বিগ্ন হয়ে বলল, খুব ব্যথা করছে, টিপে দিব কি? বাঁধন সামান্য মাথা নেড়ে না করলো। তারপর অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে একটু গম্ভীর স্বরে বলল, তুই এখন যা আকাশ, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আকাশ জোর করল না, নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। জানলার পর্দা ভেদ করে আসা বিকেলের মরা আলোয় বাঁধন একা পড়ে রইল তার একরাশ রহস্য আর সেই অদ্ভুত ভালো লাগার অনুভূতি নিয়ে। এই মেয়ে আসলে কে ছিল? কোনো অদৃশ্য রানী, নাকি রক্ত মাংসের কোনো মানুষ? রূপার মনে আজ একদম শান্তি নেই। রুমে একা দম বন্ধ লাগছিল দেখে সে ক্যান্ডিকে কোলে নিয়ে ধীর পায়ে ছাদ দিয়ে উঠে গেল। রেলিং ধরে আনমনে আকাশের দিকে তাকিয়ে রইল সে। বুকের ভেতরটা কেন জানি অজানা এক অস্থিরতা জ্বলছে। ঠিক সেই মুহূর্তে রহমান বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো দীর্ঘদেহী এক গম্ভীর বয়স্ক মানুষ, নাম হায়দার শেখ। তার ঠিক পেছন এলো এক সুন্দরী তরুণী। মেয়েটা আর কেউ না, রূপার প্রিয় বন্ধু বৃষ্টি। বৃষ্টিকে ছাদে রূপাকে দেখতে পেয়ে নিচে থেকে হাত নেড়ে হাই দিল। রূপা স্লান হেসে পাল্টা সাড়া দিল। বৃষ্টি তার বাবা হায়দার শেখের সাথে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে তখন হাজী রহমান আর আহসান রহমান বসে টিভি দেখছিল আর সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করছিল। হায়দার শেখ ঘরে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করলেন। বৃষ্টি বড়দের সালাম করে মিষ্টি করে কথা বলল। হায়দার শেখ কিছুক্ষণ ইতস্তত করে হাজী রহমান আর আনসারের দিকে তাকিয়ে বলেন, আসলে আমি একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি, যদি একটু সাহায্য করতেন। আহসান রহমান সৎ হয়ে বললেন, অবশ্যই বলুন ভাই সাহেব, কী সাহায্য করতে পারি আমরা? আদেশ বৃষ্টির মাথায় হাত রেখে একটু চিন্তিত হলো। আসলে হুট করে সিলেটে আমার একটা বড় বিজনেস ডিল পড়ছে, আমাকে কিছুদিনের জন্য সেখানে যেতে হবে। আপনারা তো জানেন ওর মানে বাড়িতেও একদম একা, তাই আমি চাইছিলাম আমি ফিরে না আসা পর্যন্ত ও আপনাদের বাড়িতে থাকুক, যদি আপনাদের আপত্তি না থাকে। হাজী রহমান হেসে উঠলেন, আরে হায়দার, এটা কোনো কথা? তোমার মেয়েকে আমাদের বাড়ির মেয়ে না? ও তো আমার নাতনির মতো, ওর জন্য আবার অনুমতি নিতে হয় নাকি? এহসান রহমান চায়ের কাপে চুমুক দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে স্নেহের সুরে বলেন, বৃষ্টির যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবে, দরকার পড়ে সারা জীবন থাকবে, কারণ ও আমারই মেয়ে। কথাবার্তার মাঝে হায়দার শেখ নাস্তা দেওয়া হলো। তিনি কিছুক্ষণ গল্প করে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বৃষ্টি তখন রূপার কাছে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে তত্তর করে উঠতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আকাশ ফ্রেশ হয়ে ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে নিচের দিকে নামছিল। বৃষ্টির উত্তেজনা উপরের দিকে তাকাতে ভুলে গেল, তাই কেউ কাউকে খেয়াল করলো না। হঠাৎ সিঁড়ির বাঁকে বৃষ্টির সজোরে আকাশের সাথে ধাক্কা খেলো। ধাক্কার চোটে সে ভারসাম্য হেরে পিছন দিকে হেলে পড়ে যেতে নিল। আকাশ চোখের পলকে বৃষ্টির কোমর জড়িয়ে ধরে পতন থেকে রক্ষা করলো। বৃষ্টি ভয়ে ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো, আর আকাশের মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর বৃষ্টি সোজা করে দাঁড় করে একটু বিরক্ত সে বলল, চোখ কি পকেটে থাকে, দেখে চলতে পারে না? পরিচিত পুরুষালী কণ্ঠস্বর বৃষ্টির বদ্ধ চোখের পাতা কাঁপলো। চোখ মেলে সামনে আকাশকে দেখে সে এক ঝটকায় দুপা পিছিয়ে গেল। বৃষ্টির বুকের হার্টবিট আবার ধকধক করে বাড়তে লাগলো। তাকে দেখে চুপ থাকতে দেখে আকাশ বৃষ্টির চোখের সামনে তুড়িবাজি বাঁকা এসে বলল, ও হ্যালো, এই যে মিস, শুনছেন? চোখ নামান, ওভাবে চেয়ে থাকলে মাছি ঢুকে যাবে। বৃষ্টি চমকে উঠে ঘর থেকে বের হলো। তারপর আমতা আমতা করে নিচের বসে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার, আসলে সরি, আমি একদম খেয়াল করিনি। আকাশ হালকা একটু গম্ভীর হয়ে বলল, ইটস ওকে, তবে নেক্সট টাইম থেকে দেখে চলবে, মনে থাকবে। বৃষ্টি শুধু নিচু স্বরে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আকাশ আর কথা না বাড়িয়ে ফোন স্ক্রল করতে করতে নিচতলায় নেমে গেল। বৃষ্টি বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ধকধক করতে থাকা বুকটা শান্ত করার চেষ্টা করলো। তারপর সিঁড়ি ভেঙে ছাদে উঠে এলো। রূপা তখনও রেলিং ধরে বাইরের দিকে তাকিয়েছিল। বৃষ্টির পা টিপ টিপ একদম পিছনে এসে রূপার চোখ দুটো ও হাত দিয়ে চেপে ধরল।
রূপা চমকালো না, বরং ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে বলল, হয়েছে, আর ধরতে হবে না। আমি ভালো করে জানি এটা আমার মেঘ থেকে নেমে আসা বৃষ্টি। বৃষ্টি হাত ছেড়ে দিয়ে রূপার পাশে গিয়ে দাঁড়ালো এবং একটু অভিনয় সুরে বলল, আমাকে দেখে তুই নিচে নামলি না কেন? রূপা শান্ত গলায় বলল, কারণ আমি জানতাম যে তুই নিজে থেকে এখানে আসবি। বৃষ্টি এবার হাসিমুখে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? রূপা কৌতূহলের চোখে তাকালো। আমি কিছুদিন তোদের বাসাতে থাকবো। সত্যি বলছিস? একদম সত্যি, 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 ৩ সত্যি। রূপা খুশিতে আত্মহারা হয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরল। উহ, দারুণ হবে, আমরা অনেক গল্প করব। বৃষ্টি রূপা আলিঙ্গন থেকে নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে রহস্য করে বলল, গল্প তো অবশ্য করবো, তবে আগে আমি তোর ওই অহংকারী ভাইকে একটু দেখব। রূপা অবাক হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, অহংকারী ভাই মানে? তুই কার কথা বলছিস? বৃষ্টি ঠোঁট উল্টে উত্তর দিল, কার আবার? আমি বাঁধন ভাইয়ের কথা বলছি। বাঁধন রূপের অধিকারী পর্ব ২। পুরো গল্পটা প্লেলিস্টে। আমি বলছি এই গল্পটা কন্টিনিউ দেব, তারপর কলঙ্কের কারুকার্য দেব। না ফাঁকে কলঙ্কের কারুকার্য দেব? বলো সবাই। সাজের মায়াটা শেষের পথে ৩টা কি হাইলি ৪টা পর্ব হবে।